আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ রয়েছো যে যেখানে আছো। তো আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তার আগে আমরা একটু আমি তোমাদের কাছ থেকে একটু জেনে নিতে চাচ্ছি যে তোমরা কি সব কিছু শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা দেখতে পাচ্ছ কিনা। এবং হচ্ছে গত ক্লাসে আমরা অপরিচিতা নিয়ে আলোচনা করতেছিলাম। তো অপরিচিতার আমরা যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাগুলো নিয়ে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে যথারীতি আমরা হচ্ছে একটু আলোচনার দিকে চলে যাব। আমরা আজকে মোটামুটি বেশ কিছু আলোচনা আমরা করে ফেলেছি, অধিকাংশ আলোচনাই আমাদের শেষের দিকে গিয়ে আমাদের হয়তো আরও কিছু জিনিস বাকি ছিল, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে আমি দেখতে পাচ্ছি যে সব কিছু মোটামুটি আমাদের ক্লিয়ার আছে। তো যাই হোক, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে শুরু যাচ্ছে আজকের আলোচনায়। গত ক্লাসে আমরা যে স্লাইডটাতে গিয়েছিলাম, যে স্লাইডটা পর্যন্ত গিয়েছিলাম, আমি একটু ওই স্লাইডটা একটু বের করি, তাহলে আমার মনে হয় যে বুঝতে আরও অনেক বেশি আমাদের জন্য সুবিধা হবে। ওকে, হরিশের কাছে শুনিয়াছি মেয়েটির ফটোগ্রাফ, এই পর্যন্ত মেবি আমরা গিয়েছিলাম। অ্যান্ড এটাই আমাদের মনে হয় যে শেষ ছিল। আমি একটু দেখি কম্পিউটারে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, ফটোগ্রাফ পর্যন্ত গিয়েছিলাম, আমি একটু দেখি। হ্যাঁ, আমাদের সর্বশেষ স্লাইড ছিল এইটা। হ্যাঁ, এইটার পর থেকে আমরা আমাদের আজকের ক্লাসে আবার শুরু করি। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আলোচনায়। আজকে আমাদের প্রসঙ্গটা মূলত শুরু হবে আমাদের এই জায়গাটা থেকে। আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা আরম্ভ করব। ওকে, আজকে এই জায়গাটা থেকে আমরা আমাদের আজকের ক্লাস আরম্ভ করব। সো ওকে, তোমরা কি রেডি? আমাকে একটু জানিয়ে দাও যে ভাই আমরা রেডি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, ভাই কি ক্লান্ত নাকি? না, ক্লান্ত না, আসলে খুব প্রেশার যাচ্ছিল। মানে আমি পার্সোনালি মানে এত ব্যস্ত থাকি, মানে আমাকে দেখে আসলে বোঝা যায় না যে আমি কি পরিমাণ ব্যস্ত থাকি। এই যে আজকে মানে সকাল থেকে আমি যদি আমার ক্লাসের শিডিউলটা যদি তোমাদেরকে একটু বলি, একটু শুনো, মানে শুনলে হয়তো বুঝবে। তোমরা তো মনে করো যে আমি হচ্ছে রোবট, তোমাদের থেকে হচ্ছে 500 টাকা নিছি, 500 টাকা না, 600 টাকা আর কি, 1 টাকা কম, 600 টাকা, মানে তোমাদের থেকে 600 টাকা নিছি। এখন হচ্ছে মানে তোমাদেরকে মানে এখন আমার দুনিয়ার মানে দুনিয়ার সব কিছু ফালাই, খালি তোমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তোমরা অনেকেই করে থাকো। তো আমি তোমাদেরকে একটু বলি, সকালে আজকে আমার 10টায় একটা ক্লাস ছিল। 10টা থেকে আমি 12টা পর্যন্ত অনলাইনে একটা ক্লাস নিছি, মানে 10টা থেকে 12টা পর্যন্ত। এরপর দুপুরে খাওয়া দাওয়া করছি। 3টা থেকে আমি 5টা পর্যন্ত একটা ক্লাস নিছি। ওকে, 5টা ক্লাস নিয়ে 5টা থেকে আমার খুব ঘুম আসতেছে, ভীষণ রকম ঘুম আসতেছে। তো 5টার ক্লাসটা শেষ করে মানে ক্লাসটা মোটামুটি শেষ করে একটু ব্রেক নিয়ে, মানে 1 ঘন্টা প্রায় মানে একটা কাজে চলে গিয়েছে, মানে স্লাইড দেখতে দেখতে। অ্যান্ড হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত ঘুম, মানে 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা মেবি, মানে প্রচণ্ড ঘুম। আবার মানে 2 ঘন্টা আমাকে ঘুম যেতেই হবে। অ্যালার্ম দিয়ে 2 ঘন্টা ঘুম গেছি। ঘুম থেকে উঠতে উঠতে এই যে দেখো 8টা, তোমাদের মেবি 8টার সাথে ক্লাসটা শুরু করছি। তো 8টার সাথে উঠে আবার তোমাদের ক্লাস, এই ক্লাসটা শেষ করতে করতে ধরো 9টা, 9:30 যাবে। 10টা থেকে আমার আরেকটা ক্লাস, 10টা থেকে আরেকটা ক্লাস হলে আমি ওই ক্লাসটা শেষ করতে আমার 11:30 যাবে। 11:30-এ আমার ব্যাকরণের একটা ক্লাস চলবে। অ্যান্ড এরপরে এই 11:30-এর পরে আমি আমার 12টায় সাদাবাদ থেকে আমার নোয়াখালীর গাড়ি, মানে রাত 12টায়। এবং কালকে রাত 12টা থেকে এই গাড়িটা গিয়ে পৌঁছাবে 4টায় নোয়াখালীতে। 4টায় গিয়ে আমি বাসায় যাইতে দিতে 5টা থেকে আমি 9টা পর্যন্ত ঘুমাবো। কালকে সকাল 9টা পর্যন্ত ঘুমে, জাস্ট 5টা থেকে 9টা পর্যন্ত ঘুম। এরপর 9টা থেকে শুরু করে আমার কালকে সকাল 9টা, মানে 9টা পর্যন্ত ঘুমাবো। কোচিংয়ে যেতে 10টা থেকে আমার প্রায় 3টা পর্যন্ত ক্লাস। 3টা বাজে আমি যদি উঠে আবার ক্লাস শুরু করি, মানে কালকে 3টায় আমি উঠে ক্লাস শুরু করব। এরপর হচ্ছে মানে 3টায় ওই ক্লাস শেষ। এরপর সোজা ঢাকায় চলে আসবো। ঢাকায় এসে 10টায় আমাকে এই জায়গাতে, মানে আগামীকাল রাত 10টায় নোয়াখালীতে ক্লাস নিয়ে এসে রাত 10টায় এই জায়গাতে আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। এবং আজকে যে ক্লাসটা ছিল, মানে এই যে আজকে 6:30টা একটা ক্লাস ছিল, আমার মাথায় ছিল না যে 6:30টা একটা ক্লাস আছে, আমি ভুলেই গিয়েছিলাম। মানে এত পরিমাণ ক্লাস থাকে যে আমি শিডিউল মিলাইতে পারি না।
সো এখন ব্যাপারটা হচ্ছে মানে এখন আজকে বল ভাইয়া আপনি এখানে 2 ঘন্টা কেন ঘুমাইছেন? এই কারণে ঘুমাইছি যে কারণ আজকে ক্লাস নিয়ে আমাকে আবার রাতে নোয়াখালীতে যেতে হবে, আমি রাতে ঘুমাইতে পারবো না, এই জন্য আমি 2 ঘন্টা ঘুমাইছি। সো মানে সব দিক মিলে হচ্ছে তোমাদেরকে পড়ানোর পাশাপাশি আমি একটা মানুষ, এটা মাথায় রাখতে হবে। মানে আমি রোবট না, এটা মাথায় রাখতে হবে যে আমি মানুষ। এবং তোমরা খেয়াল করে দেখো বাংলাদেশে তানভীর ভাইয়া, মানে আমি তানভীর যেই কম টাকা দিয়ে কোর্স ফি নিই, এর থেকে মানসম্মতভাবে বাংলাদেশে কোন কোর্সটা আছে বলো? কিন্তু সায়েন্সের পোলাপাইন অধিকাংশ পোলাপাইন পাক না। এখন আমি কি সার্ভিসটা আমার জায়গা থেকে নিশ্চিত করি, নিয়মিত ক্লাস হচ্ছে, দেখো এত নিয়মিত ক্লাস, এটা কিন্তু তোমরা এই যে আরও ওই প্ল্যাটফর্ম গিয়ে দেখো সবগুলো ক্লাসে রেকর্ডেড ক্লাস দিয়ে দেয়, কিন্তু বাংলাভাষ কোর্সে একটা ক্লাস রেকর্ডেড দেয় না, একটা ক্লাস সিঙ্গেল ক্লাস রেকর্ডেড দেয় না। আমি চাইলে রেকর্ডেড ক্লাস আগের বাংলাভাষ থেকে দিতে পারতাম, আমার তো হাজার হাজার ক্লাস আছে, চাইলে রেকর্ডেড ক্লাস দিয়ে দিতে পারতাম, কিন্তু বাংলাভাষ কোর্সে কখনোই কোনো রেকর্ডেড ক্লাস হয় না। এখানে সবগুলো ক্লাস লাইভ হয়, শুধু বাংলাভাষ কোর্স হয়। প্রত্যেকটা ক্লাস হওয়ার সাথে সাথে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হয়, যা পড়াচ্ছি সেই পিডিএফগুলো দিয়ে দেওয়া হয়। এরপরে কেউ যদি বলে তুমি অন্য যে কোনো জায়গাতে তুমি সমালোচনা করো, কোনো সমস্যা নেই, তুমি বন্দি পাঠশালার সমালোচনা করো, তুমি তানভীর ভাইয়ের সমালোচনা করো, কিন্তু বাংলাভাষ কোর্স নিয়ে কোনো সমালোচনা নাই। কারণ বাংলাভাষ কোর্সে কখনো সার্ভিসের জায়গা থেকে এই কোর্সে বিন্দু পরিমাণ কখনো ছাড় দেয় না, না তো আমি দিই না তো বন্দি পাঠশালা জায়গাতে। তুমি জাহান্নামে যাও, তুমি যার ইচ্ছে তুমি তার বদনাম করো, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাভাষ নিয়ে যদি কেউ বদনাম করে এবং সেটা যদি অথেন্টিক যদি না হয়, এখানে তুমি কি বলবে ভাই? এখানে ভালো করে পড়াই না? বলো, এখানে তোমাদেরকে ভালো করে পড়ায় না? প্রত্যেকটা জিনিস তোমাদেরকে প্রত্যেকটা গল্প ধরে ধরে পড়াই দিই। চাইলে গল্পগুলোর গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। এটা কি করি? সময় লাগুক, একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাস লাগুক, ক্লাস তো দিচ্ছি। এই যে অপরিচিতা ভাবছি 1 ক্লাসে শেষ করে দিব, হচ্ছে না, এবং আজকের ক্লাসে দেখা গেল অপরিচিত শেষ করে আরেকটা ক্লাস লাগাবো। সো আমার কথা হচ্ছে আমি 30টা ক্লাস বলছি, লাগলে আমি 40টা ক্লাস দিব, সমস্যা নাই তো। নিয়মিত ক্লাস দিচ্ছি, যেভাবে চাচ্ছ ওভাবেই দিচ্ছি। তুমি সব জায়গাতে তুমি ভাইয়ের সমালোচনা, কিন্তু তুমি যদি বাংলাভাষ নিয়ে যদি কোনো কথা বলো, তখন এটা আমার খুব লাগবে। আমি এত কিছু করার পরও যদি পোলাপাইন যদি মানে সেই জায়গাটা আমি যদি না পাই, এটা লাগবে, মানে এইটা আমার খুব ইয়েতে লাগবে। ওকে, তুমি অন্য জায়গাতে ইয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, মানে তুমি যা ইচ্ছে তুমি তা বলো, আমি সব কিছু মানবো, কোনো সমস্যা নেই। তুমি বলো তানভীর ভাই গল্প করে, আমি তাও মানবো। তানভীর ভাই গল্প করে, সেটা বাংলাভাষের সার্ভিস আর অন্য জায়গায় সার্ভিস আলাদা হিসেব ভাইয়া। এই জিনিসটা বুঝতে হবে যে বাংলাভাষ একাডেমিক বাংলার জন্য একটা ব্র্যান্ড কোর্স, সোজা কথা হচ্ছে এটা। এইখানে কেউ না এসে কেউ বুঝবে না, এইখানে রিভিউ নিতে হবে যে এই কোর্স করছে তার থেকে। এখন এই কোর্সে ভর্তি হওয়ার আগে তুমি যদি অন্য জায়গাতে গিয়ে বলো তানভীর ভাই বাংলাভাষ কোর্স কেমন, ওই তোমার যদি কই খারাপ, 100% ও জীবনে কোনোদিন বাংলাভাষ কোর্সের একটা ক্লাস করেই নাই। তুমি বাংলাভাষের স্টুডেন্টের থেকে তুমি বলো যে ভাইয়া এই কোর্স কেমন, তারা তোমাকে বলবে, তোমার থেকে শুনে এরপরে আবার বাংলাভাষী স্টুডেন্ট ভর্তি হবে, বাহিরের কারো কথা শুনে নয়। বুঝতে পেরেছ? যে এখানে আসছে সে জানে এখানে ক্লাস কেমন, যে এখানে আসে নাই সে কিভাবে জানে? প্রত্যেকটা ক্লাস হচ্ছে, ক্লাসগুলো তোমাদেরকে পিন করে করে দিয়ে দেওয়া হচ্ছে, ওই দিন অথবা এর পর দিন আবার ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে। কত সুন্দর করে পিন পোস্টে গেলেই সবগুলো লিঙ্ক, ক্লাসের লিঙ্ক, পিডিএফ লিঙ্ক, ক্লাসের লিঙ্ক, পিডিএফ লিঙ্ক, সাথে টপিকের নাম লেখা। আর কি চাও? মানে টাকা কত ভাই? মানে টাকা কত বলো? টাকা হচ্ছে 599 টাকা। আর 599 টাকা দিয়ে তোমার কি মানে কি দিচ্ছি? কোনো কিছু বাকি রাখতেছে? 599 টাকা সব দিতেছে। তো দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার টিচার সে মানুষ, তোমার টিচার সে মানুষ, এটাতে কোনো ডাউট নাই। সো সে তার নিজের পার্সোনাল লাইফ থাকে, তার নিজের পড়াশোনা থাকে, মানুষের ব্যক্তিগত কাজ থাকে না? থাকতেই পারে। তো তোমাকে কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না। আর আমি তো মানে ওরকম কোনো টিচার না যে আমি আমার লাইফে কত প্রতিষ্ঠানে পড়াইছি, এটা এখন পর্যন্ত খাতা কলমে হিসাবই করা যাবে না। কতগুলো প্রতিষ্ঠানে এখন পড়াচ্ছি, অনলাইনে কতগুলো আমার কোর্স। তো আমি যদি ওরকম কেউ যদি হতাম যে আমাকে মানুষ খুব একটা চিনে না, আমার খুব একটা পরিচিতি নাই, আমি খুব বেশি প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, অনলাইনে আমি খুব বেশি অ্যাক্টিভ না, তাহলে আমি সারাদিন দিন একটা কেন্দ্রিক, একটা কোর্স, 2টা কোর্স নিয়ে পড়ে থাকতে হয়। কিন্তু আমার মাথাটা ছোট, কিন্তু আমাকে অনেকগুলো কাজ একসাথে করতে হয়, অনেকগুলো কোর্স আমাকে একসাথে চালাতে হয়। সপ্তাহে রবিবার আর সোমবার এই 2টো দিন আমি এই রুমের ভিতরে, রবিবার সোমবার শুধু ঢাকাতে থাকি, এই রুমের ভিতরেই থাকি, এই রুমের ভিতরে আমার কন্টিনিউ ক্লাস চলে, সেই ফজরের শুরু থেকে একদম রাতে ঘুমানোর পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলে, কন্টিনিউ। তুমি আমার জায়গাতে আসো, একদিন দেখো, তুমি একদিন আইসা দেখো, এরপর তুমি বুঝবা যে আসলে জীবন কাকে বলে। যাই হোক, আসো আমরা দেখি তানভীর, আজকের এই তানভীর আর মানে ধরো আজ থেকে 5 বছরের আগের তানভীর এক ছিল না, মানে এক না। আজকে এই জায়গাতে আসছি,
বা তোমরা এই যে এখানে এত পোলাপান একসাথে ক্লাস করো, যথেষ্ট পরিশ্রমের গল্প আছে, সেগুলো তোমাদেরকে একদিন শোনাবো। কিন্তু আমি কখনো নিজের ঢোল নিজে পিটাই না, কখনোই না। পোলাপানের সাথে অনেক মজা করি, নিজের কথা নিজে বলি, আমি অনেক সুন্দর ছিলাম, এই সেই, কিন্তু এগুলো তো মন থেকে বলি না, তাহলে তোমাদেরকে ইয়ে করার জন্য। কিন্তু নিজের ঢোল কখনো নিজে পিটাই না, কখনো বলি না যে এই সেই, এটা করে উল্টে ফেলছে, এটা করে উল্টে ফেলছি। কিন্তু ব্যাপারগুলো তখন বলতে হয় যখন যে দেখি যে আসলে আমি যাদের জন্য পরিশ্রম করতেছি তাদের থেকে আমি কাঙ্ক্ষিত ফিডব্যাক পাচ্ছি না। তো যাই হোক, তুমি যতদূর করবা সেটা তুমি একটা আউটপুট পাবা। তোমার যতদূর তুমি করবা, আমি তোমাদের জন্য যতটুকু করছি সেই আউটপুট আমি অবশ্যই পাবো, অবশ্যই আমি পাবো, সেটা আমি বিশ্বাস করি। ওকে, যাই হোক, আসো আমরা তাহলে চলে যাই। ওকে, এই রিলেটেড আলোচনা বাদ, আসো। আচ্ছা ভাই, আপনি নোয়াখালী কোথায় ক্লাস নেন? মাইজদিতেই ক্লাস নিই, সদরেই নতুন বাস স্ট্যান্ডে ক্লাস নিই। ওকে, আইকন প্লাসে ক্লাস নিই। ওকে, আসো আমরা একটু পড়াশোনা করি। তোমাদের আসলে বয়স কম, কিন্তু আমি যে এই জিনিসটা দেখি, আমি তো বাংলা পড়াই, আর্টসের স্টুডেন্টদের সাথে আমার কমিউনিকেশন খুব ভালো। তো বন্দি পাঠশালাতে ঢুকার পর আমি সায়েন্সের স্টুডেন্টদের সাথে আমার সাথে মিশতে হয় বেশি। এবং টু বি অনেস্ট, আমি দেখেছি যে আর্টসের স্টুডেন্টরা খুব ভালো, মানে খুবই ভালো। আর্টসের স্টুডেন্টরা সায়েন্সের স্টুডেন্ট বলতো এত বেশি খুব ট্যালেন্ট না, বাট ওরা এত বেশি মানে মানে ওদের একটা জিনিস, ওরা খুব সহজ সরল, কোনো জিনিস খুব সহজে নিতে পারে। কিন্তু সায়েন্সের পোলাপাইন একটু বেশি পাকনা, মানে তোমার আল্লাহ এমন জ্ঞান দিল, তুমি আর্টসের স্টুডেন্ট থেকে বেশি জ্ঞানী, কিন্তু তোমার আসলে মানে যা জ্ঞানটাকে তুমি যে প্রপারলি কাজে লাগাবে সেটা তুমি পারতেছো না, আলটিমেট লাভ নাই তো। ঠিক আছে, সো বিনয়ী হতে হবে, কথা হচ্ছে এটা। বিনয় না হলে আসলে জীবনে কিছু করা যাবে না। হ্যাঁ, একদিন আমি ওই যে কোনো একটা ক্লাসে মানে বাংলা বাজেই আমি কোনো একটা জিনিস, নর্মালি তুমি চিন্তা করো ভাইয়া, দেখো আমি কোনো একটা জায়গাতে, তোমাদের আগে একটা ক্লাস ছিল, মেবি গত সপ্তাহে ক্লাস ছিল, ক্লাসটা কোনো কারণে হয়তো বা ক্যান্সেল করেছি। মানে ক্যান্সেল করেছি বলতে ওই দিন আমি ক্লাস ছিল, বাট আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে লেট হয়েছে, তো আমি ক্লাসটা ক্যান্সেল করেছি। তো মোটামুটি তোমরা সবাই বলো আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। হ্যাঁ, বাট একটা স্টুডেন্ট বললো যে ভাইয়া ক্লাস মিস হয়, এটা জানলে তো মানে অফলাইনেই ক্লাস করতাম। আমি আকাশ থেকে পড়ছি, জাস্ট আকাশ থেকে পড়ছি, কিরে ভাই আমি একটা দিন ক্লাস অফ করতে পারি না? ক্লাস, একটা টিচার ক্লাস দিয়ে ক্লাস অফ রাখার মানে নিশ্চয়ই তার কোনো প্রবলেম আছে। আর আমি তো ওরকম না, আমি যদি বেঁচে থাকি আমি কোর্স শেষ করে যাবই। এখন আমার পার্সোনাল লাইফ আছে, আমি মাঝে মধ্যে সমস্যা আমার হতেই পারে, স্বাভাবিক। যে সমস্যাকে সমস্যার মতো করে দেখতে হবে, মানে মানুষকে রোবট বাবা যাবে না। ওকে, যাই হোক, আসো এবার খেয়াল করো আমরা যেখানে ছিলাম, এই পয়েন্টটাতে চলে যাই। খেয়াল করো যে একটা বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে একটা কথাই তুলিতে পারলেন না। মানে একবার যদি বিয়ে ভেঙে যায় তাহলে পরবর্তীতে আর কিন্তু বিয়ের কথা সহজে উঠা যায় না। এরপর দেখো, মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়ে যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। মানে বলতেছে যে এখন তো ধরো একটা মেয়ের একবার বিয়ে ভেঙে গেছে, এই যে পরিবেশটা যখন ঠান্ডা হবে তখন আবার পরবর্তীতে বিয়ের কথা উঠবে। এখন একটা মেয়ের মাত্র বিয়ে ভেঙে গেছে, এরপরে ওর কি আবার আরেক জায়গাতে বিয়ে দেওয়া যাবে? এটা তো সম্ভব না। মানে এরপর বলছে যে পরিবেশটা যখন ঠান্ডা হয়ে যায়, মানে লোক যখন ভুলিয়ে যাবেন, ছেলেটার বিয়ে একবার ভেঙে গেছে এটা ভুলে গেলে আবার তারা বিয়ের জন্য ট্রাই করবে। এরপর দেখো, এদিকে আমি শুনিলাম সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়া ছিল। মানে অনুপম শুনেছে যে ওই যে মেয়েটা আছে, ওই মেয়েটা তার নাকি ভালো পাত্র জুটেছে, মানে তার ভালো পাত্রের সাথে তার বিবাহ ঠিক হয়েছে। কিন্তু সে পণ করেছে, পণ বলতে বোঝানো হচ্ছে প্রতিজ্ঞা, সে প্রতিজ্ঞা করেছে বিবাহ করিবে না, মানে কল্যাণী সে বিবাহ করবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে, পুলক মানে হচ্ছে একেবারে আনন্দ, পুলকের আবেশে ভরিয়া গেল। মানে এই কথা শুনে মন একদম ভরে গেছে। যাই হোক, আমি পাই নাই, তারা অন্য কেউ না পাক। মানে হয় না মাঝে মধ্যে আমরা একজনকে খুব ভালো লাগলে আমি চাই না, আমি যেহেতু তারা পাই নাই অন্য কেউ তাকে না পাক, এই জন্য অনুপম খুশি হয়েছে। এরপর দেখো, আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না। মানে এইটা অনুপমের কল্পনাতে সে ভাবতেছে যে মেয়েটা আল্লাহ তার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বাস্তব আসলে এমন না। তো অনুপম কল্পনা করতে যে অনুপমকে না পেয়ে মেয়ে একেবারে খাওয়া দাওয়া করে না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়। মানে ওই যে বাংলা সিনেমাতে তোমরা দেখো যে বিয়ে যখন ভেঙে যায়, বিয়ে যখন না পায়, তখন কি হয়, তখন একদম কি করে, মেয়ে খাওয়া দাওয়া করে না, হ্যাঁ, তারপর হচ্ছে মেয়ে চুল বাঁধে না, মেয়েকে দেখতে পাগলের মতো মনে হয়। এরপর অনুপম কি ভাবতেছে, অনুপম ভাবতেছে তার বাপ তার মুখের পানে মানে চেয়ে মুখের দিকে চান, আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চোখের জলে ভরা। মানে হঠাৎ করে যদি মেয়ের ঘরে আসে বাপে, তাহলে দেখে যে মেয়ের দুই চোখে জলে ভরা। জিজ্ঞেস করেন, মা তোর কি হইয়াছে বল আমাকে, মানে মা তোর কিছু হয়েছে আমাকে বল। এরপর দেখো,
মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয় নাই বাবা। মানে মেয়ে বলছে না 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 বাবা কিছুই হয় নাই, মানে নর্মালি যেটা হয় মেয়েরা কান্নাকাটি করলে বাপা আইসা যদি মানে এক পোলা লাগে কাঁদছে, মেয়ে কইব যে আমি অনুপমের লাগে কাঁদতেছি, বলছে না না কই কিছুই তো হয় নাই। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, মানে খুব আদরের মেয়ে ছিল, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো মেয়েটি একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের পানে আর সইল না। মানে একদম অনাবৃষ্টি, বৃষ্টি ছাড়া ফুলের কুড়ির মতো, বৃষ্টিহীন ফুলের কুড়ি যেভাবে ফুটে এভাবে বিমর্ষ হইয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না, মানে মেয়ের এই কান্না দেখে আর সইল না। তখন অভিমান বাসাইয়া দিয়ে তিনি ছুটি আসলেন আমাদের দ্বারে। দেখো অনুপম কল্পনা করতে যে মেয়ের এই অবস্থা দেখে, মেয়ে খায় না, মেয়ে ঘুমায় না, মেয়ে চুল বাঁধে না, এই অবস্থা দেখে অনুপম মানে কল্যাণীর বাপে আমাদের কাছে ছুটে চলে আসছে যে আপনারা, হ্যাঁ আমি ভুল করেছি, বিয়ে ভেঙে আপনারা আমার মেয়ের এত কষ্ট আমার সহ্য হচ্ছে না, আপনারা তাকে কবুল করে নেন। এইটা এরপর খেয়াল করো, তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারা বাহিতেছে যে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুসিয়া উঠিল। মানে এতক্ষণ ধরে তো সে শুধু ওই কালো রং শুধু ভাবতেছে, অনেকক্ষণ ধরে কি যে কালো রং দেয়। রবীন্দ্রনাথ ভাই একটা জিনিস ছিল, মানে তুমি চিন্তাও করতে পারবে না, বাংলা সাহিত্যে এমন লেখা খুব কম মানুষ লিখছে। তুমি দেখো সেই কবে লেখাগুলো লিখছে, কিন্তু লেখাগুলো খুব জীবনমুখী। দেখো রবীন্দ্রনাথ লিখছে এখন, কিন্তু এগুলো কিন্তু বাস্তবে মানে একদম জীবন ঘনিষ্ঠ কথাবার্তা। একটা ছেলে একটা মেয়েকে না দেখে বিয়ে ঠিক হয়েছে, মেয়ের তার প্রতি মানে ছেলেটা মেয়ের প্রতি কি কি আকর্ষণ থাকতে পারে সবটা এখানে ফুটে উঠছে। আবার দেখো একটা প্রতিবাদী নারী চরিত্রের ভিতরে কি কি পাওয়া যায়। সে একটা ছেলেকে কল্পনায়, তার কল্পনায় একটা ছেলে আসেই নাই, পরে সে অন্য জিনিস নিয়ে ভাবতেছে, এটা এখানে হয়। একদম মানে জীবন ঘনিষ্ঠ কথাবার্তাগুলো অপরিচিতার ভিতরে ফুটে উঠেছে। এরপর দেখো এই যে এতক্ষণ ধরে যে কালো রঙের কথা বলতেছে, মানে ওই যে বিয়ে ভেঙে গেছে সেই জিনিসগুলো, এই কালো রঙটা এখন বলতে যে কালো সাপের মতো একদম ফস করে উঠেছে, মানে একদম তীব্র হয়ে গেছে। বুঝতে পেরেছ এটা কি হয়েছে? একদম তীব্র হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ? ওকে, একজন বলছে ভাই আবেগে আপনার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। আবেগে কণ্ঠ পরিবর্তন হয়ে বাবা, মানে সারাদিন চিল্লাতে চিল্লাতে কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো সে বলিল বেশ তো আরেকবার বিবাহের আসর সাজানো হোক। মানে সে ভাবতেছে যে মেয়ের বাপে যদি আসে এবার আর ফিরে দিব না, বলবো যে আরেকবার বিয়ের আয়োজন করা হোক, আলো জ্বলুক, দেশে বিদেশে আলো, হ্যাঁ লোকের নিমন্ত্রণ হোক, তারপর তুমি বরের টোপর পরে দলিয়া দলবল হইয়া সবাই চড়িয়া এসো। মানে তুমি একদম দলবল একদম মানে টোপর বলতে বোঝায় যেটা উপর দিয়ে যেটা পরে আর কি, পোশাক আলখাল্লা বা তোমার হচ্ছে তোমার হচ্ছে যে আসকান যেটাকে বলে, এইটা শেরওয়ানি, এটা পরে। তারপর দেখো কিন্তু সে ধারাটি চোখের জলের মতো শুভ্র সেই রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করিয়া তোমাকে একদিন উড়িয়ে যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তো বলতেছে এইবার সে খুবই খুশি যে এই খবরটা সে কি করবে, সবাইকে জানিয়ে দিয়ে আসুক। এরপর বলো, এরপর খেয়াল করে দেখো, এরপর রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। আচ্ছা এরপর দেখো পরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিয়া, মানে মলিন আর কি, মলিন ফুলটি মুখ তুলিয়া একবার সেই দেওয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবী, আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি পুরালো, কিন্তু কথা এমন করিয়া পুরাইল, মানে শেষ হলো, যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়া গিয়েছে সেখানে বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, মাকে নিয়ে তীর্থে চলিলাম। মানে মাকে নিয়ে তীর্থে চলিলাম বলতে বোঝানো হয়েছে যে মাকে নিয়ে অপরিচিতাদের যেই মানে কল্যাণীকে আবার পুনরায় বিয়ে করার জন্য কল্যাণীদের গ্রামে যাচ্ছে, এটাকে বলছে তীর্থে। এরপর দেখো আমার উপরে ভার ছিল, কারণ মামা একেবারেই হাবড়ার পোল পার হন নাই। মানে মামা সেই কল্যাণীদের বাড়িতে যাবে, মামা একবারে হাবড়ার পোল পার হন নাই, মানে আশেপাশে ছাড়া মামা কখনোই এই তার বাড়ির বাইরে যান না। এই জন্য তাকে নিয়ে যাওয়া, মাকে নিয়ে তীর্থে যাওয়া, মানে মাকে নিয়ে কল্যাণীদের বাড়িতে যাওয়া, এই দায়িত্বটা ছিল কার উপর? অনুপমের উপর ছিল। ওকে, এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। তার মানে কল্যাণীদের বাড়িতে যায় কোন যানবাহনে করে? উত্তর হচ্ছে রেলগাড়িতে করে। কোন যানবাহনে করে? উত্তর হচ্ছে রেলগাড়িতে করে। আচ্ছা একজন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, মাত্র এসেছি, আপনাকে ধন্যবাদ। এখন কি আপনার জন্য কি আমরা কি চা পাঠাবো? গরম গরম চা, না হলে কফি পাঠাবো? যে আপনি দেরি করে এসেছেন, অলরেডি 20 মিনিট পরে ক্লাসে এসেছেন, আপনাকে 1 কাপ কফি পাঠাবো, হ্যাঁ 1 কাপ চা পাঠাবো, আমার এখানে কেক আছে, কেক পাঠাবো, আপনি আস্তে আস্তে বসে বসে ক্লাস করুন। যদি সম্ভব হতো তাহলে আমি তাই করতাম। আপনি যেভাবে নবাব জাদির মতো ক্লাসে 20 মিনিট লেট করে এসে আবার বলছেন ভাইয়া আমি এসেছি, মনে হচ্ছে যে আমি তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। মানে ভাবটা এমন যে 20 মিনিট ধরে আমি কিছুই পড়াই না, আমি হের লাগে অপেক্ষা করতেছি
যে কখন নিয়ে আসিবেন ম্যাম সাহেব, ইনি আসলে নবাব জাদি, তিনি আসলে আমরা আবার পুনরায় ক্লাস শুরু করিব। তোমার জন্য তোমার কথা কেউ মনেই করে নাই, তুমি 20 মিনিট পড়াইছো, লসটা তোমার, হুদয় আজের ভাব নিও না। এই যে খেয়াল করো, এরপর দেখো দেখো রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হ্যাঁ, তাহলে স্বপ্ন কেমনভাবে বাজিতেছিল? স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। বলছে যে রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, রেলগাড়ি যে ধাক্কা দেয় আস্তে 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 আস্তে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একজন বলছে ভাইয়া আমি আমার বাসা মাইজদিতে, আমি ওইখানে ভর্তি হবো কিভাবে বলেন প্লিজ। তুমি নতুন বাস স্ট্যান্ড এসে আইকন প্লাসে চলে এসো, আইকন প্লাসে এলে কালকে আমার ক্লাস আছে, সাধারণত ক্লাস হয় সকাল 9:30, 9:30 চলে আসো, এলে তারপর হচ্ছে কীভাবে ভর্তি হওয়া যায় আমি ভর্তি করে দিব। ওকে, এবার দেখো, আচ্ছা এবার দেখো, হঠাৎ একা কোনো স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেইও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি হ্যাঁ চিরপরিচিত আর সবাই অজানা অস্পষ্ট। মানে অন্ধকারে একটা স্টেশনে এসেছে, কাউকেই সে চিনে না। স্টেশনে দ্বীপ কয়টা? দ্বীপ মানে হচ্ছে ওই যে তোমার প্রদীপগুলো আর কি, চেরাক যেগুলো বলে থাকে, আলো, হ্যাঁ যেগুলো আলো জ্বলে যেগুলোতে, হ্যাঁ কয়টা দ্বীপ খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীতে যে কত অচেনা মানুষ, যাহার চারদিকে হ্যাঁ তাহা যে কতই বহুদূরে, তাহাই দেখিয়াতেছে। তো এখানে বলতেছে যে ওই যে দ্বীপ আছে, ওই দ্বীপের ভিতর মানে ওই যে চেরাকগুলো আছে, ওই যে তোমার আলোগুলো আছে, ওই আলোগুলোর ভিতরে আবছাত্র যে মানুষগুলো দেখা যায়, এগুলো যে কত অজানা, কত কিছু অচেনা, সেই জিনিসটা এখানে বলছে। এরপর খেয়াল করো, এরপর বলছে যে গাড়ির মধ্যে মা ঘুমিয়েছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। ঢাকা ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন আসছে যে রেলগাড়িতে আলোর নিচে কেমন পর্দা টানা? উত্তর হচ্ছে সবুজ পর্দা টানা। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘরে এলোমেলো হইয়া রইয়াছে, তাহার স্বপ্ন লোকের উলট পালট অবসর। সবুজ প্রদেশের মিটিমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল, মানে অদ্ভুত পৃথিবীতে এক অদ্ভুত রাতে কে জানে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই কথাটা তার কাছে একদম অদ্ভুত লেগেছে, কারণ কি মনে হইলে যেন গান শুনিলাম। দেখো, মনে হইলে যেন গান শুনিলাম, মানে এই যে এই কথাটা শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এই কথা শুনে মনে হচ্ছে কি শুনছে, যে মনে হচ্ছে গান শুনেছে। এরপর বললাম, বাঙালি মেয়ের গলায় বাংলার কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিয়া তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। মানে বলতেছে যে বাঙালি মেয়ের গান, কিছু কিছু মেয়ে আছে মানে কথা বলে না, গান গায়, এরকম আর কি। তো আমাদের যে কল্যাণী ছিল, সেই কল্যাণী এই কথা বলছে, মনে হচ্ছে সে গান গাইছে, বুঝছো? এই 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 কথা শুনেই সে কি হয়ে গেছে, পাগল, মানে একদম পাগল হয়ে গেছে। তো মানে মেয়েরা তোমাকে অনেক জায়গাতে অ্যাট্রাকশন করবে, তার ভিতরে একটা হচ্ছে কণ্ঠ, মানে কথা বলবে, সেই কথা শুনে অনেকে কি হয়ে যায় বাস্তবে, হ্যাঁ মানে একদম ইয়ে হয়ে যায়। তো এখানে সেই জিনিসটা যে মনে হচ্ছে যে বাঙালি মেয়ের কথাই বুঝে মনে হচ্ছে তার কাছে কি গান মনে হচ্ছে। ওকে, আচ্ছা এইবার খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে দেখো, কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিলে একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না, মানে শুধু মেয়ের গলা এটা বললেই হবে না, এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া উঠে এমন তো আর শুনি নাই। মানে এমন গলা, এমন তার স্বর, মনে হয় যে এমন গলা আমি আর কখনোই কি শুনি নাই। এরপর দেখো, এরপর বলছে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। এখানে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কল্যাণীর গলার স্বর অনুপমের কাছে কেমন? উত্তর হচ্ছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়। আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল, গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইলাম। মানে অনুপম এই কথা শুনে অনুপম কি করছে, মানে কে সেটা দেখা যাচ্ছে না, সে জানালার দিকে তাকিয়ে আছে। এবার এটা একটু সলভ করো যে অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কি? গলার স্বর, জন্ম মৃত্যু, বিবাহ, মনুষ্যত্ব। ভাই এখন কি অপরিচিত পড়াচ্ছেন? হ্যাঁ, অপরিচিতই পড়াচ্ছি। প্ল্যান কি ভাই? মানে তোমার হচ্ছে কি বলে, মানে ঝাপসা আর কি বলা যেতে পারে। ওকে, ধূসর এরকম অর্থ। ওকে গুড, এটা কি? উত্তর হচ্ছে গলার স্বর। উত্তর কি? উত্তর হচ্ছে গলার স্বর। ওকে, সো ক হবে এটা রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর খেয়াল করো, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয় রূপ দেখিতে লাগলাম। মানে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের ভিতরে সে একটা রূপ এঁকে নিয়েছে। সে যেন এই তারাময়ী রাত্রির মতো, হ্যাঁ, তারপর হচ্ছে আবৃত্ত
করিয়া ধরে এবং কিন্তু তাহাতে ধরিতে পারা যায় না। ওগো সুর, বলতেছে যে ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, মানে এক নিমিষেই তুমি আমার চির পরিচয় যে আসন রয়েছে মনের ভিতরে তুমি কি করেছো, জায়গা করে নিয়েছো। এরপর বলছে কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে, তারপর হচ্ছে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও ডলে নাই, হ্যাঁ টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকুই দাগ পড়ে নাই। মানে তুমি আমার হৃদয়ে এসেছো কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কোনো দাগ পড়ে নাই, কিছুই হয় নাই, কোনো পরিবর্তনই হয় নাই। এরপর দেখো গাড়ি লোহার মৃদাঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোয়া, গাড়িতে জায়গা আছে, মানে ওই যে গানের ধোয়া, মানে সে বলতে যে গাড়িতে জায়গা আছে। অপরিচিতা মানে কল্যাণী যেটা বলছে, আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকুই কুয়াশা মাত্র, হ্যাঁ সে যে মায়া, হ্যাঁ সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই, মানে শেষ নাই, অন্ত মানে। এর বলছে ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়, জায়গা আছে, হ্যাঁ আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষেও দেরি করে নাই। মানে এখানে খেয়াল করে দেখো এই যে অপরিচিত যে গল্পটি রয়েছে, গল্পের যেই মানে কেবল একটা সুরকে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ যে কিভাবে হাইলাইট করতেছে, একটা সুর, একটা গলার যে সাউন্ড, সেই সাউন্ডকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে মানে বিশেষায়িত করেছেন দেখতে পাচ্ছ। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলছে রাত্র ভালো করিয়া ঘুম হইল না, মানে মোটামুটি রাতটা চলে গিয়েছে, ট্রেনের মধ্যে ভালো করে খুব একটা ঘুম হয় নাই, প্রায় প্রতিটি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, মানে স্টেশনে যখন থেমেছে তখন বাইরের দিকে স্টেশনের দিকে মুখ বের করে দেখছে, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল সে পাছে রাত্রের নামিয়া যায়, মানে যাকে দেখছে সে রাতে নেমে যায় ট্রেন থেকে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, রাত কেটে গেছে, সকাল হইবে, এখন বড় স্টেশনে এই ট্রেনে যারা আছে তারা কি করতে হবে, তাদেরকে গাড়ি বদল করতে হবে। এবার দেখো আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, তাহলে যে অনুপমদের টিকিট কি ছিল, উত্তর হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট। হ্যাঁ তারপর দেখো মনে আশা ছিল ভিড় হইবে না, নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাবেদার আটদালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছে, মানে একেবারে গাড়ির জন্য মানুষ আসবাবপত্র নিয়ে এত পরিমাণ মানুষ ছিল যে স্টেশন কি হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। এরপর দেখো কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন, মানে এই জন্যই মূলত ভিড়টা হয়েছে, এই জন্য গাড়িগুলো মানুষ কি করতেছে, মানে মানুষদেরকে নামাই দিচ্ছে, কারণ ওই যে ফৌজের এক বড় জেনারেল সাহেব তিনি কি করবেন, ভ্রমণ করবেন। এখন যেমন হয় বিআইপি কেউ গেলে, মন্ত্রী মিনিস্টার কেউ গেলে রাস্তা দেখা যায় যে ব্লক করে দেয়, তো এই রাস্তা দিয়ে মন্ত্রী যাবে, এই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা, কিন্তু সাইডের যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো গাড়ি যখন এসে কি হয়ে যায়, ভিড় করে, এই জিনিসটা এখানে বলতেছে। এবার দেখো 2-3 মিনিট পরে গাড়ি আসিল, বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে, মানে ফার্স্ট ক্লাসে তাদের টিকিট কাটা ছিল, এখন যেহেতু ওই যে বড় একজন জেনারেল সাহেব তিনি যেহেতু যাবেন, এই জন্য ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করেছে। এরপর তারা ওই গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখো মাকে লইয়া গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়িলাম, সব গাড়িতেই ভিড়, মানে কোন গাড়িতে যে উঠবে। এরপর দেখো ধারে ধারে উকি দিয়ে বেড়াইতে লাগিলাম, এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, তার মানে অনুপমদের ক্লাস ছিল কি বলতো, ফার্স্ট ক্লাস। আচ্ছা ফার্স্ট ক্লাস, আচ্ছা মহানির্বাণ কি, মানে নির্বাণ মানে হচ্ছে সাধনা আর কি, বুঝছো, মানে কোনো জিনিস আত্মিকভাবে কোনো জিনিস পাওয়া, আর নির্বাণ মানে হচ্ছে সাধনা, মহানির্বাণ লাভ করা মানে মহা শান্তি লাভ করা, এই জিনিসটা বুঝাইছে আর কি। আচ্ছা এরপর খেয়াল করো, তো অনুপমদের ছিল ফার্স্ট ক্লাস, আর অনুপমরা যে গাড়িতে মানে যে সেকেন্ড গাড়ি থেকে তাদেরকে ডাক দেয়, এবং এই যে দেখো সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে তাদেরকে একজনে লক্ষ্য করে ডাক দেয়, কি বলে যে আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে, মানে সেকেন্ড ক্লাস থেকে অনুপমা তার মাকে বলতেছে যে আপনারা আমাদের গাড়িতে চলে আসেন, এখানে জায়গা আছে। এরপর বলতেছে আমি তো চমকিয়ে উঠিলাম, চমকে মানে হচ্ছে মানে আচমকা চমকে উঠলো আর কি। হ্যাঁ কি আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোয়া, জায়গা আছে, ওই যে সেই প্রথমে যে কথাটা বলছে যে জায়গা আছে, সেই ব্যাপারটার মতোই লাগতেছে। এরপর ক্ষণমাত্র বিলম্ব না করে, ক্ষণমাত্র মানে একদম কোনো সময়, ক্ষণমাত্র মানে এক সেকেন্ডও বিলম্ব না করে, দেরি না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠতে পড়িলাম, ওকে, মানে মাকে নিয়ে গাড়িতে উঠতেছে। এরপর দেখো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, মানে সে নিজেকে অক্ষম মনে করতেছে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে অনুপম নিজেকে কি মনে করেছে অক্ষম, বুঝতে পেরেছে, অক্ষম মানে কি, মানে এই যে গাড়ি থেকে যে জিনিসপত্র তুলবো এইটা সে নিজে তুলতে পারতেছে না। এখন দেখো একটা পুরুষ মানুষ সে যদি গাড়িতে যদি জিনিসপত্র আসবাবপত্র সে যদি নিজে না তুলতে পারে তাহলে সে অক্ষম না, অবভিয়াসলি অক্ষম।
এখন খেয়াল করে দেখো, তাহলে সক্ষমকে এটা একটু দেখো। সক্ষম হচ্ছে মানে কল্যাণী, কারণ কল্যাণী ওই জিনিসপত্রগুলো নিজে হাত দিয়ে সে গাড়িতে তুলে দিয়েছে। আচ্ছা এইবার খেয়াল করো, অপরিচিত গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিল? ভিআইপি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বলো। গুড, এটা হবে কি? উত্তর হচ্ছে সেকেন্ড ক্লাস। উত্তর হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, সেকেন্ড ক্লাসে। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর আমরা একটু আসি আবার। দেখো এরপর বলছে, সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়ি আমাদের বিছানাপত্র টানিয়া লইল। দেখছো ওই যে কুলিরা এগুলো নিয়ে আসতেছে, কিন্তু অনুপম এগুলো টেনে নিবে, সে এইটাও পারতেছে না। তখন ওই মেয়ে কুলিদের হাত থেকে এগুলো টেনে নিল, মানে কল্যাণী। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরায় স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। মানে তার একটা ফটোগ্রাফ স্টেশনে পড়ে গেছে, সেটা খেয়ালই করে নাই। তারপরে কি লিখবো জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটি চোখে দেখলাম, মাত্র অনুপম তাকেই করছে, চোখে দেখেছে। এরপর দেখো, তারপর তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল, মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম হ্যাঁ তার চোখ পলক পড়িতেছে না। মানে কিছু কিছু মেয়ে আছে না, দেখলে একদম চোখ নামাইতে মন চায় না, একদম তাকিয়ে থাকে যে কোনো মানুষ। তো তার মা এই মেয়ের রূপের আগুন দেখা, অনুপমের মা সে নিজেই কি করতেছে, মেয়েটার দিকে তাকায় রয়েছে। হ্যাঁ, তার মা একদম চোখের দিকে কি রয়েছে, তাকায় রয়েছে। ওকে, এরপর একজন বলছে রচনার কয়টা পয়েন্ট লিখতে হবে? ভাই রচনা, মেমোরি পার্ট, প্রতিবেদন সবকিছু নিয়ে আলোচনা করব, এত চিন্তা করার কিছু নেই। সবকিছু আমি দেখাই দিব কেমনে কেমনে কি কি লিখতে হয়, সবকিছু পিডিএফ দিয়ে দিব এবং সবকিছু লেখাই দিব। এরপর খেয়াল করো, এরপর বলছে যে মেয়েটির বয়স 16 কি 17 হইবে। তার মানে ওই যে দেখো, বিয়ের সময় মেয়ের বয়স ছিল কিন্তু 15, কিন্তু এখন বলছে মাঝখানে প্রায়, এখন বলছে যে মানে এটা কল্পনা যে 16 কি 17 হইবে। কিন্তু নবযৌবনে ইহার দেহের মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। সুচি শব্দের অর্থই কিন্তু সাদা। হ্যাঁ, তো দেখো এর গতি, মানে কল্যাণীর গতি ছিল সহজ, দীপ্তি ছিল খুবই নির্মল। হ্যাঁ, মানে দীপ্তি বলতে দীপ্তি শব্দের আলো। এরপর খেয়াল করো, ইহার কোনো জায়গায় কিছু এটা মেবি গরিমা হবে, জরিমা হবে না, মেবি টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু বইয়ের সাথে একটু মিলাই নিও। এরপর দেখো, আমি দেখতেছি হ্যাঁ বিস্তারিত করিয়া কিছুই বলা আমার পক্ষে অসম্ভব, এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছে তাহাও ঠিক করিয়া বলিতে পারবো না। মানে কি পড়ছে এটা দিয়ে পড়ানোর দিকেও সে ভালো করে খেয়াল করে নাই, মানে মেয়েটিকে দেখে আর কিছুই সে কি করে নাই, দেখে নাই। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এরপর দেখো এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়ার মতো। মানে এই মেয়ের এমন কোনো, যেমন আমরা অনেকে আসি না যে মানে নিজেরে দেখতে কেমন লাগতেছে সেটা ফ্যাক্ট না, কিন্তু জামা কাপড় এমনভাবে পরে যে মানুষ জামা কাপড় দিকে তাকায় থাকে। কিন্তু কল্যাণী এত সুন্দর ছিল যে মানে তার জামা কাপড়, তার বেশভূষা তাকে ছাড়িয়ে উঠতে পারে না। যেমন তুমি যদি একটা, মনে করো তুমি যদি একটা আইফোন কিনো, সবাই কিন্তু তোমার আইফোনটাই দেখবে, তাই না? তোমাকে কেউ দেখবে না। কিন্তু তুমি যদি এমন কিছু করো যে ধরো তুমি খুব মহান মানুষ হয়েছো, তোমার হাতে আইফোন থাকলে কেউ কিন্তু আইফোন দেখবে না, তোমাকেই কিন্তু দেখবে। এই এখানে এই জিনিসটা বলছে যে কল্যাণী এত সুন্দর যে তার বেশভূষার দিকে মানুষ আর তাকাবে না, তার দিকে মানুষ কি করবে, তাকিয়ে থাকবে। আচ্ছা এরপর খেয়াল করো, সে নিজেকে চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। মানে বলতেছে, খেয়াল করে দেখো এখানে যেটা বলবে যে যে সে এমন সুন্দর যে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরি, শুভ্র মঞ্জুরি বলতে মঞ্জুরি যেটা থাকে ফুলের, এটা শুভ্র মানে সাদা মঞ্জুরি, এটার মতো সরল ছিল। হ্যাঁ, এরপর দেখো সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, মানে তার সঙ্গে ছোট ছোট 2-3টা মেয়ে ছিল। এবং কেমন মেয়ে খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এরপর খেয়াল করো, তাহাদিগকে হাসি কথার অন্ত নাই, আমার হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিলাম।
যেটুকু কানে আসিতেছে, হ্যাঁ, সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা, মানে ওই যে তার সঙ্গে যে ছেলে মানুষগুলো ছিল ছোট ছোট, এই ছেলে মানুষ ছোট ছোট ছেলেদের সাথে তার সাথে ছেলে মানুষই কথা। এরপর খেয়াল করো তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ ছিল, হ্যাঁ, কিছু মাত্র ছিল না, মানে এমনভাবে ছোট ছেলে মেয়েদের সাথে মিশে গেছে যে কোনো বয়সের তফাৎ ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া যায়, মানে ছোট মানুষদের সাথে সে একদম মনে হচ্ছে যে ছোট হয়ে গিয়েছে এবং সে তাদের কাছে কি করেছে বুঝতে পেরেছে। এইবার দেখো সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলের গল্পের বই, তাহারই কোন একটা বিশেষ গল্প শুনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়ল। এই গল্পে নিশ্চয়ই তারা বিনা 20-25 বার শুনিয়াছে। তারপর দেখো মেয়েদের মানে 20-25 বার শুনেছে মানে কি খেয়াল করো, 20-25 বার শুনেছে এটার মানে কি খেয়াল করো। একজন বলছে যে ভূষাই মানে কি, মানে বেশভূষা আর কি, মানে তার যেই পোশাক আশাক যেটা সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ওই যে ছোট বাচ্চা যারা ছিল এই বাচ্চাদেরকে সে কি করছে, বাচ্চাদেরকে তারা মানে গান শুনেছে, মানে গল্প শোনাচ্ছে, এমন গল্প শোনাচ্ছে যে মনে হচ্ছে যে এই গল্পের। আচ্ছা একজন বলছে ভাই যোজনা মানে কি, যোজনা মানে হচ্ছে ভাই যুক্ত করা, যোজনা মানে কি, যোজনা মানে হচ্ছে যুক্ত করা, ওকে, যোজনা মানে কি, যোজনা মানে হচ্ছে যুক্ত করা। আচ্ছা এইবার খেয়াল করো, এরপর খেয়াল করো মানে ওই যে ছোট বাচ্চাদেরকে আমরা যে ছোটবেলায় সাপের গল্প শোনাই, বাঘের গল্প শোনাই, এই গল্পগুলো আমরা ক্রমাগত কি করতেছে, একবার শোনানোর পর মানে শুনাইতেছি বারবার শুনাইতেছি। আচ্ছা এরপর খেয়াল করো মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝলাম না, মানে এই কল্যাণীর মুখ থেকে গল্প শোনার জন্য মেয়েদের খালি আগ্রহ, মানে ছোট ছোট মেয়ে এই সুধাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথাই যে শোনা হইয়া ওঠে, মানে এই অনুপমের কল্যাণীর মুখ দিয়ে যে কথা বের হয় সেই কথাই মনে হচ্ছে একদম শোনার মতো এরকম দামি হয়ে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয়, হ্যাঁ, তাহাকেই শুনে, মানে শুধু যে তার মুখে গল্প শুনে তা কিন্তু নয়, ডিরেক্টলি মনে হচ্ছে কল্যাণীকেই শুনতেছে। আমার হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা বহিয়া পড়ছে, মানে হৃদয়ের উপর মনে হচ্ছে যে প্রাণের ঝর্ণা, মানে ঝর্ণা গেলে যেভাবে ঝর্ণা কোনো একটা জায়গার উপর দিয়ে ঝর্ণা গেলে, মরুভূমির উপর দিয়ে যদি ঝর্ণা যায় তাহলে যেভাবে সতেজতা পায়, কোনো একটা পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা গেলে ঝর্ণা সতেজতা পায়, এবার মনে হচ্ছে যে আমার জীবনের উপর দিয়ে একটা ঝর্ণা গিয়েছে আর আমি সতেজ হয়ে উঠেছি। ওকে আচ্ছা আচ্ছা সুধাকণ্ঠ মানে কি, সুধাকণ্ঠ মানে হচ্ছে অমৃত যে কণ্ঠ, একদম অমৃতের মতো যে কণ্ঠ, ওকে বুঝতে পেরেছো। আচ্ছা এইবার খেয়াল করো তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণের সজীব করিয়া তুলিল। এরপর খেয়াল করো আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়া সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রেমিকের, হ্যাঁ, বিশ্বব্যাপী বিস্তর, প্রাণে বিশ্বব্যাপী বিস্তর। এরপর দেখো পরের স্টেশনে পৌঁছাইতেই, হ্যাঁ, খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চনা মুঠ কিনিয়া লইল। তাহলে সে কি কিনে লইল, চনা মুঠ কিনে লইল আর কি, ওই যে তোমার ছোলা আমরা যেটাকে বলে থাকি এরকম। এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্তই ছেলে মানুষের মতো করিয়া, হ্যাঁ, কালোহাস্য করিতে করিতে অসংকোচ খাইতে লাগলো, মানে কোনো সংকোচ নাই, কোনো দ্বিধা নাই, খাইতে আসে। তারপর দেখো আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠ চাহিয়া লইতে পারিলাম না, মানে মেয়েটার কাছে যে লজ্জায় সে এটাও চেয়ে নিতে পারে না। হাত বাড়াইয়া দিয়ে কেন আমার লোভ স্বীকার করিলাম না, মানে কেন মেয়েটার কাছে আমি বললাম না যে আমারও এই চনা মুঠ কি করতেছে, খেতে মন চাচ্ছে। আচ্ছা এরপর খেয়াল করো মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন, মানে মনে হচ্ছে মায়ের কাছে ভালো লাগতেছে খারাপও লাগতেছে এরকম। গাড়িতে আমি পুরুষ মানুষ তবুও ইহার কিছুমাত্র সংকোচ নাই, মানে গাড়িতে আমি একটা পুরুষ মানুষ আছি আমাকে দেখে একটু সংকোচ বোধ করবে এমন কিছুই কল্যাণীর ভিতরে দেখা গেল না। বিশেষত এমন লুভির মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, মানে ওই মেয়েটা এমনভাবে খাইতেছিল মনে হচ্ছে তার লুভির মতো খাইতেছে, মনে হচ্ছে তার পছন্দ হইতেছে না। অথচ ইহাকে বেহাইয়া বলিয়াও তার ভ্রম হয় না, তার মনে হয় এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় না, মানে বয়স হয়েছে কিন্তু আসলে কোন জায়গাতে কিভাবে করতে হবে সেটা সেই শিক্ষা হয় না। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানে হঠাৎ করে কারোর সঙ্গে, অনেক মানুষ আছে না হঠাৎ করে আলাপ করবে, তা কিন্তু না। এরপর দেখো মানুষের সঙ্গে দূরে দূরে থাকাটাই তার অভ্যাস। তাহলে অনুপমের মা কেমন ছিল, দূরে দূরে থাকে। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিল না, মানে কিভাবে যে হঠাৎ করে ডিরেক্টলি পরিচয় জিজ্ঞেস করবে এটা মা বুঝে উঠতে পারতেছে না। হ্যাঁ এই জিনিসটাই এটা এখানে বলতেছে। এরপর এটা আসো একটু দেখো এই মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয় নাই বলো। আচ্ছা স্মিত হাস্য মানে কি, স্মিত মানে হচ্ছে হাস্য মানে হচ্ছে মানে হালকা যে হাসা সেটাকে বলা স্মিত হাস্য। হ্যাঁ না এখানে চনা মুট আছে, চনা বুট বলতে আমরা অ্যাকচুয়ালি ছোলা টাইপ যেটা ওটাকেই বুঝাইছি। ওকে আমরা চনা বুট বলি সেটাই।
গুড। তাহলে এই মেয়ের কি খেয়াল করে দেখো, এই মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয়নি, কিন্তু শিক্ষা হয়নি। এই মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয়নি, শিক্ষা হয়নি। এটা বোর্ড পরীক্ষা অনেকবার এই প্রশ্নটা আসছে, ওকে, এটা আসতে পারে। এরপর খেয়াল করো, এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়ে থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী মানে যারা সাথে থাকে, এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। করিতেছে। এরপর খেয়াল করো, গাড়িতে কোথাও জায়গা নেই, মানে ওই গাড়িতে কোথাও বিন্দু পরিমাণ জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়া গেল, মানে গাড়িতে জায়গা নাই, কোথায় যে জেনারেল সাহেবরা উঠবেন। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বেই একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুখানার টিকিট গাড়ির দুই বেঞ্চের শিয়রের কাছে, শিয়র মানে হচ্ছে মাথার কাছে, শিয়র মানে হচ্ছে মাথার কাছে, হ্যাঁ, লটকাইয়া মানে ঝুলাইয়া দিয়ে আমাদেরকে বলেন, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। মানে তারা যেই সিটে বসে আছেন ওরকম দুইটা বেঞ্চ, বললো যে এই দুটো বেঞ্চ কি হচ্ছে, এই দুটো বেঞ্চ আমরা রিজার্ভ করে দিয়েছে, আগে থেকে সাহেবরা রিজার্ভ করে দিয়েছে, আপনাদেরকে অন্য গাড়িতে যেতে হবে। এরপর খেয়াল করা, আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম, মানে অনুভব তাড়াতাড়ি উঠে গেছে, না এটা সাহেবদের বেঞ্চ, আমরা নেমে যাই। দেখো কত বড় বোকা, সে উঠে গেছে, মানে তারা বলছে উঠে যাওয়ার জন্য, অথচ সে নিজে টিকিট কাটছে কিন্তু সে উঠে যাচ্ছে। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। পরীক্ষাতে প্রশ্ন আসে, না আমরা গাড়ি ছাড়িব না। মেয়েটি এটা কোন ভাষায় বললো, বাংলা, হিন্দি? উত্তর হচ্ছে হিন্দি। সে লোকটি রোখ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই, মানে আপনাকে ছাড়তে হবে, না ছেড়ে উপায় নাই। কিন্তু মেয়েটি চলিষ্ণুতার কোনো লক্ষণই তা দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ সাহেব মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলল, না আপনি যাইতে পারেন না, হ্যাঁ যেমন আছেন বসিয়ে থাকেন। মানে সে নেমে যাচ্ছে, আর ঠিক সেই সময় বলতেছে যে না আমরা কখনোই কি হবো না, আমরা নামবো না। হ্যাঁ, ওকে। তো এখানে খেয়াল করে দেয় এগুলোতে, মানে চলিষ্ণুতা মানে কি, চলিষ্ণুতা মানে হচ্ছে তার যেই গতিশীলতা, বুঝতে পেরেছো সেইটা। আচ্ছা, তো তারা নেমে যাচ্ছে, কিন্তু কল্যাণী অনুপমকে বলছেন না আপনারা নামবেন না, যেখানে আছেন এখানে বসে থাকেন। বলিয়া সে ধারের কাছে, মানে ধারের কাছে বলতে দরজার কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল। এইটা আবার ইংরেজি ভাষায় বলছে যে এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। তো তাহলে এইটা বলছে কিন্তু আবার ইংরেজিতে, এটা কিন্তু হিন্দিতে বলে নাই। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলে দিল, মানে একদমই প্ল্যাটফর্মে কি করলো, ওই নাম লেখা যে টিকিটটা ছিল এটা একদম ছুঁড়ে ফেলে দিছে তাদের সামনে। ইতিমধ্যে আটদালি সমেত, মানে আটদালি সহ ইউনিফর্ম পরা সাহেব ধারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে, মানে ওই ট্রেনের দরজার কাছে এসে দাঁড়াইছে। এরপর দেখো গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আটদালিকে প্রথমেই ইশারা করিল। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পষ্ট করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়ে কি কথা হইল জানি না, মানে আড়ালে নিয়ে গিয়ে কি কথা হয়েছে সেটা জানে না। এরপর দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আরেকটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। হ্যাঁ, এরপর দেখো মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চলামুট খাইতে শুরু করলো। তার আমি লজ্জায় জানালার মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল, একদম জায়গা মতো গাড়ি চলে এসছে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া, হ্যাঁ, ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগলো। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে স্টেশনে, কানপুর স্টেশনে যে চাকর এসেছে সে কি ছিল, সে ছিল হিন্দুস্তানি চাকর। ওকে, এটা পরীক্ষাতে এমসিকিউতে প্রশ্ন আসবে। মা তখন আর থাকতে পারলেন না, জিজ্ঞেস করিলেন তোমার নাম কি, মানে মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি। এরপর বলছে, মেয়েটি বলল আমার নাম কল্যাণী। এখন তারা তো আগ থেকেই জানে যে ওই মেয়ের নাম কল্যাণী, এবার কিছুটা কৌতূহল জাগলো। এরপর আবার বলছে যে শুনিয়া মা আমি দুজনেই চমকিয়া উঠিলাম, মানে এই সেই কল্যাণী না তো। এরপর বলছে আবার কানপুরে, তার মানে সেই কল্যাণী হইতে পারে। তোমার বাবা? এরপর বললো যে তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। এইবার তো আসমান থেকে পড়ছে, এই সেই মেয়ে। তার মানে দেখো এইবার চিন্তা করো অনুপমের হৃদয়ের উপর দিয়ে এবার কিরকম ঝর্ণা বইতেছে। একদিকে সেই মেয়েকে পায় নাই, আবার সেই মেয়েকে দেখতে যাচ্ছে, তার আগে আরেকটা মেয়ে পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়েছে যে সেই মেয়ের কণ্ঠ শুনে সে, হ্যাঁ, একদম টাসকিকে গেছে। এখন বলছে আবার ওই মেয়ে নাকি কল্যাণী। এইবার বুঝো অনুপমের অবস্থাটা কি হচ্ছে। তারপর দেখো তারপরেই সবাই নামিয়ে গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেড করিয়াছি, মানে হাত জোর করেছি মেয়েকে বিয়ে দেন, মাথা নিচ করেছি মেয়েকে বিয়ে দেন। শম্ভুনাথের হৃদয় গলিয়াছে। শম্ভুনাথ বিয়ে দিতে মোটামুটি রাজি ছিল, কিন্তু কি বলছে, কল্যাণী বলে আমি বিবাহ করিব না। বাপরে মোটামুটি রাজি করানো গেছে, কিন্তু মেয়ে বলে যে আমরা আর বিয়ে করিব না। ওকে, এইবার খেয়াল করে দেখো, আমি জিজ্ঞেস করিলাম কেন, সে বলিল মাতৃ আজ্ঞা। এই মাতৃ আজ্ঞাটা কি খেয়াল করো।
হ্যাঁ, মাতৃ মানে মা, আজ্ঞা মানে হচ্ছে আদেশ, মানে মায়ের আদেশ। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপর বুঝিলাম মাতৃভূমি আছে, মানে মাতুল বলতে বুঝলাম যে মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করিয়েছে, মানে সে একদম মেয়েদের শিক্ষায়, হ্যাঁ, মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করানো, এই পেশার সাথে সে যুক্ত হয়েছে, সে মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, হ্যাঁ, সে যেন কোনো উপরের বাসি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরের ডাক দিল। ওকে, এরপর খেয়াল করো, এটা একটু সলভ করো যে কল্যাণী কিসে ব্রত গ্রহণ করেছেন। এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলো, এটা একটু সলভ করো। আচ্ছা, সো আমরা সবাই এটা পারি, এটা থেকে পরীক্ষাতে হুবহু, মানে আমি দেখো যে এমসিকিউ গুলো দিচ্ছে, এগুলো বোর্ডের এমসিকিউ, ইউনিভার্সিটিতে আসা এমসিকিউ, র্যান্ডম কোনো জিনিস না। ভাই একটা বিষয় বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে দেন। প্রথমে বলা হয়েছে যে অনুপমের ছবি তো দেখ, ভাই তোমার ছবি দেখে আমি আজকে তোমার ছবি দেখলে কালকে তোমার চিনবো, 1 মাস পরে তোমার চিনবো? আশ্চর্য কথাবার্তা। তখন বলা হচ্ছে, এটা গত ক্লাসেও ক্লিয়ার করছি, যে যখন বিয়ের সময় তখন কল্যাণীর বয়স 15, আর বিয়ের সময় তখন বলছে যে 16 কি 17, প্রায় 1-1.5 বছর কিংবা 2 বছর পর ছবিতে দেখা মানুষটাকে কিভাবে চিনে? আর ছবিতে দেখে মানুষ বাস্তবে দেখলেই তো 2 বছর পর ভুলে যায়। তো ছবি দেখে চিনতেই হবে এমন তো কোনো কথা না, ছবিতে চিনলে চিনতে পারে, আর না চিনলে চিনতেই হবে এমন তো কোনো কথা না। তোমার যদি কোনো একটা ছবি দেখায় যে এটা ছেলে, তোমার বিয়ের জন্য যে কোনো একটা ছেলে, এমন অনেক মানুষ আছে ছোটবেলায় তোমার ছবি দেখছে, বা 2 বছর 1.5 বছর পরে, এরপর সে তোমার বাস্তবে চিনে নাই। ছবি আর বাস্তবে আলাদা, বাস্তবে চিনলেই তো মানুষকে চিনে না। বুঝতে পেরেছ? এটা গত ক্লাসে ক্লিয়ার করছে। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটু দেখি। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে সে যে আমার চিরজীবনের গানের দোয়া হইয়া রইল। হ্যাঁ, এখন আমার বয়স ছিল, তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27, এখন আশা ছাড়ি নাই, মানে তার আশা এখনো ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি নিতান্তই এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। আমার মনে করতেছে আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না, আমি কখনোই বিবাহের আশা করি না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশার জায়গা আছে, নিশ্চয়ই আছে, নাইলে দাঁড়াবে কোথায়? তাই বছরের পর বছর আমি যার এইখানেই আছি, আমি এখানেই আছি, বছরের পর বছর ধরে অনুপম এখানে আছে। এরপর দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়ে দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি, মানে তোমাকে দেখেছি, তোমার মনে হয়তোবা আমার জন্য কি হয়েছে, জায়গা পেয়েছি, এই জিনিসটা এখানে বলা হয়েছে। ওকে, এইবার আসো আমরা একটু দেখি সৃজনশীল প্রশ্ন কি ধরনের সৃজনশীল আসতে পারে। সো আমার মনে হয় যে দেখো, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বা কোনো কারণে হয়তো বা অসুখী ছিলেন, এই জন্য তিনি অনুপমার কল্যাণীকে মিলাই দিতে পারেন না। আমি হইলে বলতাম বাবা যা হয়েছে, গল্পের ভিতরে অনেক কাহিনী ছিল, শেষ মুহূর্তে আইসা দুজনে মিলাই দিই, আমি হলে এই কাজটাই করতাম। কিন্তু এখন আমাদের যেই অনুপম, আমাদের যে ইয়ে রয়েছে, অপরিচিত যে আমাদের ইয়ে রয়েছে, হ্যাঁ। আচ্ছা, মাতুল মানে কি? মাতুল মানে হচ্ছে মামা, মাতুল মানে হচ্ছে মামা। ওকে, মাতুল মানে হচ্ছে মামা। ওকে, হ্যাঁ, কিন্তু মানে মাতুলকে ছাড়িয়েছি মানে মামাকে ছেড়েছি, এটা বোঝানো হচ্ছে। তো চাইলে মিলাই দিতে পারতো, বাট বেটা মিলাই দেয় নাই। ওকে, অবশ্য মিলাই কেমনে দিত? মিলাই দিলে তোমরা মনে করতে যে প্রেম করলেই মিলা যায়, এই জন্য তোমরা ইন্টারমিডিয়েট থেকে প্রেম করা শুরু করতে, এটা আর একটা ভালো দিক, এই জন্য হয়তো মিলাই নেই। এই জন্য তোমাদেরকে হয়তো দেখা যায় যে আসলে বাবা প্রেম করিও না, হ্যাঁ, প্রেম করলে এভাবে মিলবে না, ছাকা খাইবা, বরণ কষ্ট পাইবে, এটা হইতেই পারে। এরপর দেখো, মা মরা ছেলে মেয়েকে লাবণী আজ, দেখো মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে, সুখে থাকবে, এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবেদের সামান্য জমিটুকু বন্ধক রেখে 15 টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। মানে মেয়েকে পাঠাবেন, এরপর দেখা যাচ্ছে যে মেয়েকে যখন পাঠাবেন তখন দেখা যাচ্ছে যে মেয়েকে জামের বাড়িতে পাঠাবেন, কিছু টাকা অলরেডি ঋণ করেছেন, ঋণ করার পর, হ্যাঁ, কিন্তু মানে জমি বিক্রি করার পরও দেখা যায় যে টাকার ঘাটতি আছে। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। মানে যেই টাকা, কিছু টাকা শর্ট ছিল, বলছেন না শর্ট থাকলেও হবে না, ফুল টাকা দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পারভেজের বাবা, মানে বরের নাম হচ্ছে পারভেজ। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাবাকে সাফ জানিয়ে দেয় সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়, মানে তার যাকে বিয়ে করতে হয় সে দরদাম কেনাবেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়, ফিরতে হলে লাবণীকে নিয়েই বাড়ি ফিরে যাবো। তো এখানে খেয়াল করো, এই যে পারভেজ চরিত্রের সাথে অনুপমের চরিত্রের কিন্তু একদম বিপরীত ছিল।
এই জিনিসটা তোমাকে তুলতে হবে। যেখানে অনুপম মামার কথার উপর কোনো কথাই বলে নাই, সেখানে পারভেজ তার বাপের কথার উপর দিয়ে কথা বলেছে যে আমি যদি বিয়ে করি, যে মেয়ে কেনাবেচার পণ্য নয়, আমি যেহেতু এসেছি বিয়ে করার জন্য, আমি পণ্য কিনতে আসিনি, আমি আসি একজন জীবনসঙ্গীকে নিতে, কাজে আমি গেলে আমি লাবণীকে নিয়েই যাব। এই জিনিসটা এখানে ফুটে উঠেছে। দেখো এখানে প্রথমত শম্ভুনাথ শেখরার হাতে কি ফরক করতে দিলেন, মানে ওই যে তোমার হচ্ছে একটা যে ফরক করতে দিলেন, ওই জিনিসটা তোমাকে তুলে, বালা যেটা ফরক করতে দিলেন ওইটা। এরপর হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজেই ফিরিয়ে দিয়েছেন, বলতে কি বোঝানো হয়েছে, ওই যে তার যে বিবাহ ভাঙার যে ঘটনা, হ্যাঁ সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে, যে সে বিবাহ ভাঙার যে ঘটনা, মানে অনুপমের মামা কি কি কাজ করছে, শেখরা নিয়ে গেছে, এইসব বিষয়। এরপর খেয়াল করো অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করো, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তার মানে দেখা একজন আরেকজনের কিন্তু বিপরীত চরিত্র। যেখানে দেখা যাচ্ছে অনুপম তার মামার কথাই শুনতেছে, সেখানে পারভেজ তার বাপের কথা শুনে নাই। যেখানে দেখা যাচ্ছে যে অনুপম তার মামা যা বলছে সেটাই, তার মামা বিয়ে ভেঙে দিছে, তাও সেখানে সেই কিছু বলে নাই। কিন্তু যখনই পারভেজের বিয়ে ভাঙার প্রসঙ্গ আসছে, পারভেজ কিন্তু সেই জিনিসটা মানে নাই। তার মানে দুইটা যে বিপরীত যে বৈশিষ্ট্য, সেটাই কিন্তু করতেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গুড, ঠিক আছে, ওকে। তার মানে এটা। এরপর খেয়াল করো, আচ্ছা এরপর দেখো অনুপমের মামা এবং হারুন মিয়ার মতে মানুষের কারণে আজ যে কল্যাণী এবং মানে লাবণীর যেই মানে যে ছিল, মানে এখানে হচ্ছে অনুপমের মামার যে চরিত্র, সেই চরিত্রটা তুলে ধরবা, হারুন মিয়া দুজনের চরিত্রে। জাস্ট এই জিনিসটা করতে হবে, তোমাকে কিছুই করা লাগবে না, একটু নর্মালি খেয়াল করে দেখো। 1 নম্বর প্রশ্ন, শম্ভুনাথ শেখরার হাতে কি ফরক করতে দিয়ে শেষ। এখানে তুমি লিখে দিবা যে ইয়ারিং যেটা ছিল, এই ইয়ারিং, ওকে, এই ইয়ারিংটা তুমি লিখে দিবা, তোমার 1 মার্ক শেষ। এরপর দেখো 2 নম্বর যেটা, বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যার কন্যার বাপ বিবাহ করে আসর থেকে, এইটা তুমি 4 লাইনের ভিতরে কোন কারণে আসর তাকে ত্যাগ করতে হয় সেই জিনিসটা তুলে ধরবা। এরপর দেখো অনুপম ও পারভেজ সাহেব, মানে পারভেজের চারিত্রিক যে বৈপরীত্য, কোন কোন জায়গাতে তাদের মিল নাই, মানে টোটালি মিল নাই, এই জিনিসটা তুমি তুলে ধরবা। এরপর হচ্ছে অনুপমের মামা এবং হারুন মিয়া মানে পারভেজের বাবা, এই দুজন সমাজের যে বলতে যে যাদের কারণে আজ কল্যাণী এবং লাবণীর মতো অপমানের শিকার, মানে এভাবে বিয়ে ভেঙে যাচ্ছে, যারা মানে তোমার যৌতুক ছাড়া আর কিছুই নিচ্ছে না, এই দুজনের কারণে সমাজে কি কি পরিমাণ, মানে এই সব চরিত্রের কারণে সমাজে কি কি পরিমাণ প্রভাব পড়তেছে, সেই জিনিসটা এখানে তোমাকে তুলে ধরতে হবে। ওকে, ওকে, এইবার খেয়াল করে দেখো। ওকে, সো আশা করি এতটুকু পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার। তো এইভাবে আমাদেরকে সৃজনশীলগুলো উত্তর করতে হবে। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও যে এই গল্পটা তোমাদের কেমন লেগেছে এবং এই গল্প থেকে সৃজনশীল কিংবা এমসিকিউ প্রশ্ন এলে পারা যাবে কি না, আমাকে একটু জানিয়ে দাও যে সৃজনশীল এবং প্রশ্ন এলে তোমরা এই জায়গাটা তোমরা পারবা কিনা। ওকে, আচ্ছা, সো আসো আমরা একটু আলোচনা করি তাহলে এরপরে তাহারাই পরে মনে কবিতাটিতে। হ্যাঁ, ওকে, ওকে ভাইয়া, ওকে, ওকে, বলো ক্লিয়ার কিনা। ওকে, সো যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা একটা গল্প পড়ি, একটা কবিতা পড়ি। আচ্ছা, এবার আসো। ওকে, সুফিয়া কামাল, সো এখানে দেওয়া আছে যে সুফিয়া কামালের যে সাহিত্যকর্ম সেগুলো দেওয়া আছে। জন্ম 20 জানুয়ারি এবং জন্মস্থান কোথায়, বরিশাল, শায়েস্তাবাদ বরিশাল। এরপর হচ্ছে মৃত্যু তারিখ 20 নভেম্বর 1999। পিতার নাম কি, সৈয়দ আব্দুল বারি। এরপর হচ্ছে মাতার নাম কি, নওয়াবজাদি সৈয়দ সাবেদা খাতুন। তারপর হচ্ছে এখান থেকে এই যে সাহিত্যকর্ম যেগুলো, এগুলো একটু আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এই যে কাহিনী কাব্য যেগুলো রয়েছে, সাজের মায়া, কাজল রেখা, উদ্যাত্ত পৃথিবী, মন জীবন, মৃত্তিকার গ্রাণ, এগুলো তোমাদের এই স্লাইডটা একটু ভালো করে মুখস্থ করবা। হ্যাঁ, মানে ভালো করে স্পেশালি সাহিত্যকর্মগুলো একটু ভালো করে পড়বা। এখন খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করো। তাহারাই পরে মনে, মানে পরে মনে, এই যে আর কোনো কমেন্ট করি না, একটু আমার দিকে তাকাও, দেখো তাহারাই পরে মনে। ধরো এখন এই খুব ভালো করে খেয়াল করো, ধরো এই যে তোমার মনে করো যে বিয়ে হয়েছে, এখন তোমার বিয়ে হয়েছে, ধরো ফর এক্সাম্পল তোমার বিয়ে হয়েছে শীতকালে। কোন কালে? শীতকালে। এখন শীতকালে তোমার বিয়ে হয়েছে, শীতকালে বিয়ে হওয়ার পরে তুমি তোমার স্বামীকে নিয়ে খুব ডট 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 অনেক রকম তোমার দেখা গেলো যে তোমার কি যাচ্ছে, সময় যাচ্ছে, অনেক ভালোবাসার টাঙ্কি মেরা, মানে তখন তার টাঙ্কি মেরা বলা চলে না, বিয়ের পর অনেক মধুর সময় যাচ্ছে শীতকালে। শীতকালে তোমাদের অনেক স্মৃতি, এবং সেই শীতকালে এত বেশি স্মৃতি যে বিকেলের স্মৃতি, রাতের স্মৃতি, তোমার বারবার খালি স্মৃতি মনে পড়ে। হঠাৎ করে তোমার যেই জামাই আছে,
জামাইয়ের কি হয়েছে, বিষা চলে এসেছে যে যে না তোমাকে এখন চাকরির কাজে আর বইয়ের কাছে থাকা যাবে না, তোমাকে এখন চাকরির কাজে বাইরে চলে যেতে হবে। বাইরে চলে গেল বেচারা। এইবার দেখো পুনরায়, হ্যাঁ ধরো তোমার বিয়ে হয়েছে 23 সালের শীতে, 24 সালের শীত যখন আসবে বাবা, তখন তোমার কিন্তু এই যে বারবার 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 তোমার কি ওই যে স্মৃতিটা তোমার মনে পড়বে না, যে ইস আজ সে নাই বলে। এই স্মৃতি তোমার কিন্তু মনের মধ্যে কিন্তু দোলা দিবে যে আজ সে নাই বলে। তখন বারবার তুমি তাকে ফিল করবা, আই মিস ইউ, ওকে, আই মিস ইউ। তো তখন এই যে তুমি যে তাকে যে মিস করবা, যে আজ শীত আছে, আজ সব স্মৃতি আছে, কম্বল আছে, তুমি নাই। আজ একটা রুম আছে, সুন্দর একটা রুম, আজ তুমি নাই। দুজন মিলে উপন্যাসের বই পড়তাম, গ্রুপ স্টাডি পড়তাম, বইগুলো পড়ে আছে, কিন্তু তুমি নাই, হবে না? হ্যাঁ, তোমার জন্য আমি টেবিলে দুধ এনে রাখতাম, আজ দুধগুলো পড়ে আছে, কিন্তু তুমি নাই। পড়ার টেবিল পড়ে আছে, অথচ কি নাই, তুমি নাই। আজ পাশে সোফা পড়ে আছে, যে সোফার উপরে আমি তোমার সাথে বসতাম, তুমি আমার হাত ধরতাম, হয় না? মনে পড়বে না? স্বাভাবিক, স্বাভাবিক হবে। আজ কাপড় আছে, যে কাপড়টা তুমি আমাকে গিফট করেছিলে, শাড়ি আছে, কিন্তু আজ তুমি নাই। এই যে মিস ইউ, আই মিস ইউ, এখান থেকে আমাদের সুফিয়া কামাল ভদ্রলোক লিখে ফেললেন যে তাহারই পরে মনে। এখন আমি তো বললাম ভাই, আমি তো এত কঠিন মানুষ না, আমি বলছি স্বামী বিদেশ গেছে, কিন্তু এই বেডির স্বামী মারাই গেছে। তাহলে বুঝলো তার মনে কি পরিমাণ ব্যথা। এখন তো সহজ, মানে জামাই বিদেশ গেছে, ইমুতে কল দাও, স্বামী বিদেশ মানে ইমু, স্বামী বিদেশ মানে ইমু। তখন তো ওই বেডির সময় তো ইমু ছিল না। তাহলে বুঝো তার কি পরিমাণ ব্যথা, তার কি পরিমাণ কষ্ট, বুঝতে পেরেছ? এখন ভাইয়া খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা নিয়ে সে তার স্বামীকে নিয়ে কবিতা লিখছে, কিন্তু এই বেটা মারা গেছে, সে এটা নিয়ে সে কবিতা লিখছে। কিন্তু খেয়াল করে দেখো ভাইয়া, এই কবিতা পড়তে হয় কাদেরকে? তোমাদেরকে। আমার কথা, একটা মানুষ তার স্বামী মারা গেছে, তার স্বামী নিয়ে সে কবিতা লিখছে, ভালো করে। এই জিনিস কেন পোলাপাইনকে পড়তে হয়? সেই জিনিস এখন কাদেরকে পড়তে হয়? তোমাদেরকে পড়তে হবে। এইটা হচ্ছে ভাইয়া, তুমি যদি ভালো মানুষ হও, তোমার বউ মারা গেছে, তোমার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, এটা নিয়ে তুমি কবিতা লিখবে, জাতি এটা পড়বো। আর তুমি ব্যর্থ, তুমি যত ভালো মানের কবিতা লিখো, তোমার কবিতা কেউ হাত দিবে না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সায়েন্স, দিস ইজ কল সায়েন্স। তো যাই হোক, মেইন থিমটা আশা করি বুঝতে পেরেছো যে আসলে ঘটনাটা কি। এখন খেয়াল করে দেখো ভাই, আমরা একটু কবিতার, প্রথমত আমাদেরকে এই জিনিসটা একটু জানতে হবে যে কবিতাটি, তারই পরে মানে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দ রচিত। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কেমন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত, ওকে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এরপর খেয়াল করো, এরপর কবিতাটি প্রথমত হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকাতে এটি প্রথমবারের মতো প্রকাশিত হয়। পরবর্তীতে কবিতাটি সাজের মায়া কাব্যগ্রন্থের থেকে সংকলিত হয়। তাহলে প্রথম যে পত্রিকায় কবিতাটি প্রকাশ হয় সেটা কি? সেটা হচ্ছে যে মাসিক মোহাম্মদী। এরপর দেখো, এরপর এটা কোন কাব্যগ্রন্থে এটা সংকলিত হয়? উত্তর হচ্ছে সাজের মায়া, সাজের মায়া। আচ্ছা, এরপর আসে আমরা একটু কবিতাতে যাই। তো কবিতার এখানে যখন তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, তখন বিশ্লেষণটা তোমরা এখানে পেয়ে যাবা। বাট আমি তোমাদেরকে এখানে বিশ্লেষণটা পড়াবো না, লাইন বাই লাইন তোমাদেরকে আমি বুঝাই দিব। তো আশা করি মোটামুটি তোমরা এরপর আর সমস্যা হবে না তোমাদের, ওকে। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটু চলে যাই। দেখো দেখো এখানে মূলত কবিভক্ত একটা ক্যারেক্টার, কবিভক্ত। এই কবিভক্ত আর কবির সাথে কি হয়? কথা হয়। তো কবিভক্ত কবিকে প্রশ্ন করে এবং কবি সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। তো প্রথমত কবিভক্ত কবিকে বলতেছে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। মানে ফাগুন যে এসেছে, ফাগুন ধরা বলতে বোঝানো হচ্ছে পৃথিবী। হে কবি, তুমি নীরব কেন? ফাগুন পৃথিবীতে চলে এসেছে। এরপর বলছে, বসন্ত ভরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। মানে বসন্ত দিয়ে তুমি কি তোমার বন্ধনা দিয়ে, তুমি তোমার গান দিয়ে তুমি কি তাকে বরণ করে নিবে না? এরপর বলতেছে, এবার কবি বলতেছে, এই দুটো লাইন বলেছে কে? কবি ভক্ত। আর এই দুটো লাইন বলেছে কে? কবি। কবি বলতেছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, মানে কবি এবার স্নিগ্ধ আঁখি তুলি মানে কোমল চোখ তুলে বলতেছে, বলছে দক্ষিণা দুয়ার গেছে খুলি। এটা দ্বারা তার মানে বলছে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি, মানে দক্ষিণ দিক থেকে যে বাতাস আসে, সেই বাতাস কি শুরু হয়েছে? যদি বসন্ত, যদি ফাগুন যদি চলে আসে, তাহলে তো দক্ষিণ দিক থেকে বাতাস আসবে। আমি তো সেই বাতাস পাচ্ছি না। তুমি বলো যে দক্ষিণ দিক থেকে কি বাতাস আসতেছে কিনা, ওকে। তো এখানে খুব চমৎকার করে ব্যাখ্যা দেওয়া আছে যে কবি প্রকৃতির রূপের সাথে নিজেকে প্রকাশ করবেন, সেটি স্বাভাবিক, অথচ কবি উদাসীন। কাব্য ও গান রচনায় তিনি নিষ্ক্রিয়, মানে তিনি কোনো কিছুই করতেছেন না। কবি ভক্ত তার কাছে জানতে চাইছেন, হ্যাঁ, কেন তিনি নীরব? ফাগুন চলে এসেছে, বসন্তের ফল ফুলে প্রকৃতির রং রূপ ভরে উঠেছে, কবি কেন তার বন্দনা করছেন না? তাকে কি কবি বরণ করে নেবেন না? দক্ষিণা বাতাস বইছে, কি স্নিগ্ধ পরিবেশ, তা কি কবির আগ্রহ জাগাতে পারছে না? মানে এত পরিবর্তন হয়েছে প্রকৃতির, অথচ কবি আজ নীরব। এইবার আসে এই প্রশ্ন সলভ করা, ফাগুন কোথায় এসেছে? দ্রুত, ফাগুন কোথায় এসেছে? ফাগুন কোথায় এসেছে? আচ্ছা, তো দেখো
ফাগুন কোথায় এসেছে বলো? ফাগুন কোথায় এসেছে? ধরায় এসেছে। এখন দেখো, ধরা শব্দের সমর্থক শব্দ হচ্ছে পৃথিবী, বাট এখানে পৃথিবী হবে না, কারণ কবিতাতে ডিরেক্টলি ধরা আছে, এই জন্য আমাদেরকে ধরাই এখানে কি করতে হবে? উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপর আসো, এটা একটু সলভ করো। কবির আঁখি কেমন? স্নিগ্ধ, কোমল, মায়াবী, মানে কোনটা হুবহু কবিতার লাইনে আছে ওটাই তোমাদেরকে ইয়ে করতে হবে। ও একজন বলেছে পিকচারটা পুরো অস্থির। ছি, এবার লজ্জা দিও না, আমি না লজ্জা পাচ্ছি, বুঝছো? পরে দেখা যাবে যে লজ্জা পেয়ে আমি ক্লাস থেকে বের হয়ে গেছি। আমি এত লজ্জা পেয়েছি যে আমি আর ক্লাসই কন্টিনিউ করতে পারতেছি না। আমি সুন্দর, বাট তোমরা এভাবে বইলো না, বুঝছো? আমি খুব লজ্জা পাই। দেখছো কত সুন্দর আমি। উত্তর করো। দেখছো, আমি যখন মানে বিয়ে শাদী যখন করব, যখন শ্বশুর হব, বাচ্চা কাচ্চাকে যখন বিয়ে দিব, তখন কিন্তু আমি এমন হব। দেখছো, এই যে দেখছো, বুড়ো আমার একটু বয়স হলে আমার কত স্মার্ট লাগতো। জোস তো, জোস। এটা কি আমি? ও আচ্ছা, এইবার আসো, খেয়াল করো, দেখো এইবার দেখো কেমন, এটা বলো। এটা উত্তর হবে কি? স্নিগ্ধ। এটা হবে কি? এটা হবে স্নিগ্ধ। ওকে, স্নিগ্ধ। আচ্ছা, এইবার খেয়াল করো, খেয়াল করো, এরপর দেখো, এরপর বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? কেমন লেবুর কথা বলেছে? বাতাবি লেবু। এই বাতাবি বলছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? এবার ফুটেছে কি আমের মুকুল, মানে বলতেছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? খেয়াল করে দেখো, বলছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে। যদি ফাগুন আসে তাহলে তো ফুল ফুল হবে, নতুন করে ফুল হবে, তাই না? এই জিনিসটাই বলতেছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল। এরপর কি বলছে? বলছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি আকুল। এই দক্ষিণা মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে, সমীর মানে হচ্ছে বাতাস, মানে দক্ষিণ দিকের বাতাস এই ফুল ফলের গন্ধে আকুল হয়ে গিয়েছে কিনা সেই জিনিসটা এখানে বলছে। এরপর বলছে হয়েছে কি অধীর আকুল। এরপর দেখো, এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা, মানে উন্মনা বলছে যার মন কোনো দিকে কি নাই, স্থির নাই। কেন কবি এমন উন্মনা? একজন বলছে বন্দনা মানে কি? বন্দনা বলতে হচ্ছে বন্দনা করা আর কি, তাকে নিয়ে গান লেখা, কারো প্রশংসা সূচক কোনো জিনিস লেখা, এটাকে বলা হয় বন্দনা। তো বলছে কেন কবি তুমি এত উন্মনা, মানে তোমার কেন আজকে মন এমন স্থির নাই? তারপর বলছে কোথায় তব নব পুষ্প সাজ, নব মানে হচ্ছে নতুন, কোথায় তোমার নতুন ফুলের সাজ? পুষ্প, পুষ্প মানে হচ্ছে ফুল, মানে কোথায় তোমার নতুন ফুলের সাজ? তো এখানে কবি যে জিনিসটা বলতেছে, কবি বলতেছে যে, কবি ভক্ত কবিকে বলছে যে তোমার নতুন ফুলের সাজ কোথায়? বলছে যখন কবিতায়, যখন যেমন দেখো বইমেলা গেলে দেখবে মেয়েরা ওই যে ফুল দিয়ে সাজে, তো তখন এরকম নতুন যখন কোনো ঋতু আসতো তখন সাহিত্যিকরা বা লেখকরা, হ্যাঁ নারীরা ফুল দিয়ে সাজতো। তো এখানে কবি উদাসীন, উন্মনা, এই জন্য কবি ভক্ত বলছে যে তোমার নতুন ফুলের সাজ কই। এবার আসে এটা একটু সলভ কর। তাহারই পরে মনে কবিতায় কেমন ফুলের কথা উল্লেখ আছে? গোলাপ ফুল, রজনীগন্ধা, বাতাবি লেবুর ফুল, কৃষ্ণচূড়া ফুল। বলো দ্রুত। গুড, উত্তর হচ্ছে কি বাতাবি লেবুর ফুল। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ওকে, গুড, এখানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আসে এটা সলভ করো। সমীর শব্দের অর্থ কি? সমীর শব্দের অর্থ কি? সমীর শব্দের অর্থ কি? গুড, এটা কি হবে বলতো? সমীর শব্দের অর্থ বাতাস, যেটা আগে বলেছে দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের যে বাতাস। ওকে, আচ্ছা এইবার খেয়াল করো, এরপর এবার এবার কবি বলছে যে কহিল সে সুদূরে চাহিয়া, একদম সুদূরে, দূর দিকে দৃষ্টি দিয়ে সে চাহিয়া বলল অলোকে পাথার বাহিয়া। এখন এখানে দুইটা ব্যাপার আছে, খেয়াল করে দেখো, মানে অলোকে পাথার বাহিয়া, অলোক মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রম করা যায় না, পাথার মানে সমুদ্র, একদম এত দূরে দৃষ্টি দিয়ে মানে সমুদ্রের দিকে মনে হয় যে সে চেয়ে তাকে বলতেছে। বলছে তরি তার এসেছে কি? হ্যাঁ, বেজেছে কি আগমনী গান, মানে তরি তার এসেছে কি, সে যে আসবে, তরি মানে হচ্ছে নৌকা, আগমনী, বেজেছে কি আগমনী গান, মানে এই যে সে আসবে, সে যে পৃথিবীতে আসবে, বসন্ত সে যে পৃথিবীতে আসবে, সে কি আমাকে কোনো আগমনী বার্তা দিয়েছে? আসার আগে কি সে আমাকে বলেছে আসবে? যেমন তোমার বাসাতে যদি কোনো গেস্ট আসে তাহলে তোমাকে আগে ফোন দিয়ে বলে না যে আমি আসবো? তার মানে যদি গেস্ট যদি ফোন দেয় তাহলে তুমি গেস্টকে মূল্যায়ন করবে, তুমি গেস্টের জন্য রান্না বান্না করবে, তুমি এভাবে প্রিপারেশন নিবে। কবি বলছে সে কি আগমনী গান দিয়েছে আমাকে, সে যে আসবে এমন কোনো বার্তা কি সে আমাকে দিয়েছে? বলছে না ভাইয়া, সে তো আমাকে এগুলো দেয় না।
তাহলে এবার কৈবক্ত বলতেছে যে সে যদি আমাকে যদি এই আগমনী বার্তা যদি সে আমাকে না দেয়, তাহলে আমি কেন তাকে নিয়ে চিন্তা করব। এরপর দেখো, ডেকেছে কি সে আমারে? না, শুনি নাই, রাখি নাই সন্ধান। মানে সে কি আমাকে ডাকছে? বলছে না। বলছে যে না, আমি মানে সে ডেকেছে কি সে আমারে, সে যে আসবে এই জন্য সে আমাকে ডাক দেয় নাই, আমি তার কথা শুনি নাই, এই জন্য আমি রাখি নাই সন্ধান, এই জন্য আমি তার কোনো সন্ধানও রাখি নাই। ঠিক আছে, এই জন্য আমি তার কোনো সন্ধানও রাখি নাই। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমরা একটু দেখি। এরপরে আসো যে অলোকে পাথার দ্বারা কি বোঝানো হয়েছে। দেখো, এটা আমি ক্লাসে বলে দিয়েছি একটু আগেই। সে তাকে কেন ডাকবে? মানে সে তো তাকে ডাকবে না বাবা। একজন বলছে সে তাকে কেন ডাকবে, সে তাকে কেন ডাকবে, মানে সে তো তাকে ডাকবে না, তবুও কবির মানে বসন্ত আসবে, কবিকে কেন ডাকবে? কিন্তু কবি বলতেছে যে সে যদি আমাকে মূল্যায়ন করতো, সে তো তার নিজের মতো করে আসছে, এটা তারা বুঝাচ্ছে যে বসন্ত তার নিজের মতো করে আসছে, সুতরাং সে আমাকে ডাকে নাই, এই জন্য আমি তার কোনো সন্ধান রাখি নাই। ওকে, আচ্ছা এইবার খেয়াল করো। সো এটা মানে হচ্ছে কি বলো, দৃষ্টিসীমা অতিক্রান্ত। অলক, এই যে ক্লাসে কিন্তু বলেছি দৃষ্টিসীমা অতিক্রান্ত। ভাই আপনি কি ক্রিম মাখেন? ওকে দাঁড়াও, ওরে আমি একটু দেখি। ও বলছে আপনি কি ক্রিম মাখেন, মানে ও এটা দ্বারা কিন্তু আমাকে অপমান করছে, তোমাদের টিচারকে অপমান করছে, এটা তোমরা মেনে নিতে পারতেছ? ও এটা দ্বারা বুঝাচ্ছে যে আমি দেখতে কাইল্লা, আমি সুন্দর না, আমি ক্রিম লাগাই সুন্দর হয়েছি। এটা কি মানা যায় বলো? তোমাদের সামনে এভাবে আমাকে অপমান করছে, ছি। তোমরা কিভাবে চুপ করে রয়েছে আমি বুঝলাম না। এতক্ষণে তোমরা তার কমেন্টের ভিতরে 10টা অ্যাংরি রিয়েক্ট দেওয়ার কথা ছিল, সেটা দ্বারা বুঝেছে যে আমি কাইল্লা, আমি ক্রিম লাগে সুন্দর হয়েছে। অথচ আমি যে ছোটবেলা থেকেই সুন্দর, এটা কি সে জানে? সে কি আমার ছোটবেলার ছবি দেখেছে? দাঁড়াও, আজকে আমি আমার ছোটবেলার ছবি আপলোড দিব, তারপর তুমি দেখো। তখন তো দেখা তো ঘুরিয়াই পড়ে যাবে যে তানভীর ভাই এত সুন্দর ছিল। তখন ঘুরে পড়ে গেলে এই দায়িত্ব কিন্তু আমি জানি না, পোলা পাই। আচ্ছা খেয়াল করো, এবার দেখো। এরপর বলছে কহিলা মগু কবি। এবার কবি ভক্ত কবিকে বলছে যে কহিলা মগু কবি রচিয়া লও না আজুগীতি, অর্থাৎ তুমি আজকে একটা গান তুমি রচনা করে নাও। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, বলছে যে কবি তুমি একটা গান আজকে রচনা করে দাও। বসন্ত বন্ধনা তোমার কণ্ঠ শুনি এমন মিনতি, মানে বসন্তের এই বন্ধনা, বসন্তের এই গান তোমার কণ্ঠে আমি শুনি, এটা আমার মিনতি, মানে এটা আমার আবদার তোমার কাছে, এটা আমার কি, এটা আমার আবদার। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে বলছে যে কবি ভক্তকুল তবু অনুরোধ করলো ওসব না হোক, বসন্ত তোমার দুয়ারে এসেছে, প্রকৃতি সেজেছে তার আপন সাজে আপন স্বভাবে, তাকে আনন্দ চিত্তে বরণ করে নাও। এরপর বলছে তোমার কণ্ঠ বসন্ত বন্দনা শুনতে আমরা অপেক্ষা করছি। এরপর বলছে আমাদের সেই সঙ্গীত শুনিয়া আনন্দ দাও, মুগ্ধ করো তাহারাই পরমানে সুফিয়া কামাল। তার মানে বলছে যে যা হয়েছে তা তো হয়েছেই, কিন্তু তুমি যে কাজটা করবা, তুমি যে কাজটা করবা সেটা কি, সেটা হচ্ছে তুমি তাকে নিয়ে একটা গান রচনা করো। এইবার আসো, এখানে এটা উঠে নাই, আচ্ছা এই ইয়েটা টাইপিং হয়নি। এবার দেখো, বলতেছে কহিল সে মৃদু মধু স্বরে। কেমন স্বরে বলতেছে? একদম সে মৃদু মধু স্বরে বলতেছে। তাহলে তার স্বরটা কেমন ছিল? মৃদু ছিল। মৃদু মানে হালকা, মধু মানে কি, মানে মিষ্টির মতো, একদম মধু স্বর ছিল। নাই হলো না হোক, এবারে মানে আমি এবার তাকে নিয়ে গান রচনা করি নাই, কোনো সমস্যা নাই, আমি তাকে নিয়ে গান রচনা করি নাই, কোনো সমস্যা নাই, না হোক এবার হয় নাই, সমস্যা নাই। এরপর বলছে আমারে গাহিতে গান বসন্তে আনিতে বরিয়া, রহিনী সে, হ্যাঁ রহিনী ভুলেনি তো আমারে, এসেছে তা ফাগুন সরিয়া, মানে ফাগুনের পরে বসন্ত চলে এসেছে, সে তো আমাকে স্মরণ করে আসেনি। বলছে ভুলেনি তো সে, মানে সে তো ভুলে যায়নি, সে তো তার মতো করে আসে নাই, সে আসছে ফাগুনের পরে, সে আমাকে স্মরণ করে আসে নাই। তার মানে সে যদি আমাকে স্মরণ করে আসতো তাহলে আমি গান রচনা করতাম, বাট এখন আর গান রচনার দরকার হচ্ছে বলে মনে হয় না। ওকে, এবার দেখো এখানে এটার ব্যাখ্যা দেওয়া আছে। কবি ভক্তের সব কথা শুনে নিচু স্বরে স্নিগ্ধ ভাষায় উত্তর দিলেন, তা না হোক, আমাকে আনন্দ সঙ্গীত শোনাতে কিংবা আনন্দে গাইতে অনুপ্রাণিত করতে তো বসন্ত আসেনি, সে এসেছে ফাগুনকে স্মরণ করে তাহাকে বরণ করে নিতে আমাকেই লাগবে, তা কেন? মানে আমাকে ছাড়াও বসন্ত খুব সুন্দরভাবে পালিত হবে, আমাকে লাগবে না। এবার আসো এটা একটু সলভ করো, বসন্ত কাকে স্মরণ করে এসেছে? অ্যাংরি রিয়েক্ট কারা দেয়, মানে ওদের কি সমস্যা বাবা? তুমি কি আমার উপর রেগে আছো? যারা অ্যাংরি রিয়েক্ট দাও তারা কি বাস্তবিক জীবনে অসুখী যে তোমরা আমার ক্লাসে এসে তোমাদেরকে অ্যাংরি রিয়েক্ট দিতে হয়? কি একটা অবস্থা। আচ্ছা এবার খেয়াল করো, দ্রুত ভালো করে খেয়াল করো, দেখো সব কি হবে বলো তো? কাগজ স্মরণ করে এসেছে ফাগুনকে,
এসে তার ফাগুনকে স্মরণ করে। ওকে, সো সি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সে ফাগুনকে স্মরণ করে এসেছে। ওকে ফাইন। এরপর খেয়াল করো, এটা আবার রিপিট হয়েছে। এরপর দেখো কবি ভক্তের মতে কবির অভিমানের কারণ কি? বলো, এটা সলভ করো। কবি ভক্তের মতে কবির অভিমানের কারণ কি? আমের মুকুল ফুটেনি তবে প্রকৃতি বৃথায়, প্রকৃতিকে দূরে সরিয়ে দেওয়া বসন্তকে বৃথা করলো। কবি ভক্তের মতে কবির অভিমানের কারণে কি হয়েছে, মানে কবির অভিমানের কারণে কোন ঘটনাটা ঘটেছে? বসন্ত বৃথা হয়েছে, প্রকৃতিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, প্রকৃতি বৃথা হয়েছে, আমের মুকুল ফুটেনি, মানে আমের মুকুল ফুটবে না, কোন কারণে, কি কারণ? আচ্ছা গুড, এটার উত্তর হচ্ছে কি, এই যে বলছে তারা তুমি করিলে বৃথায়, ঠিক আছে, মানে বসন্তকে তুমি বৃথা করেছো। উত্তর হচ্ছে কি ডি। আচ্ছা এরপর খেয়াল করো, কহিল সে পরম হেলায়। এবার কবি খুব হেলা ফেলা করে বলতেছে বৃথা কেন ফাগুন বেলায়, মানে ফাগুন মানে বৃথা কেন হবে, ফাগুন কেন বৃথা হবে? ফুলকে ফুটেনি শাখে, মানে ফুল তো ফুটেছে, তাহলে ফুল ফুটলে ফাগুন আর কেন বৃথা হবে? এরপর বলছে যে পুষ্পরতি লবেনে কি ঋতুরাজন, মানে ঋতুরাজন হয়েছে, মানে বসন্ত এসে সে তো ঋতুরাজও হয়েছে, তাহলে বৃথা কেন হবে? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে না অর্ঘ বিরোচন, মাধবী কুড়ির বুকে তো গন্ধ এসেছে। এখানে খেয়াল করে দেখো, কবি ভক্তদের শোনালেন তার চির ব্যথার কথা গোপন করে কেন ও কথা বলেছে, এবং বসন্ত বেলায় কি ফুল ফুটেনি? তারপর দেখো ফুলে ফুলে পৃথিবী সাজিয়ে বসন্ত কি ঋতুরাজ হয়ে উঠেনি? হ্যাঁ, মাধবীর গন্ধে গন্ধে তোমরা মেতে উঠে নাই, তাহলে আমাকে এমন করে বলছো কেন? মানে বলতে যে তুমি এমনভাবে বলতেছ মনে হয় যে আমি গান রচনা না করলে ব্যর্থ, বসন্ত ব্যর্থ, এমন তো না, এমন তো না। কাজেই বসন্ত আসলে ব্যর্থ হয় না, আমি গান রচনা না করলেও বসন্ত সে তার নিজের মতো করে যাবে। এইবার এটা একটু সলভ করো, পুষ্পরতি শব্দের অর্থ কি? ফুলের বন্ধনা, ফুলের জুড়ি, ফুল সজ্জা, বসন্তের ফুল। দ্রুত, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুড, এটা একটু ট্রাই করো দেখি পারো কিনা। গুড, এটা মানে কি ফুলের বন্ধনা, এটা মানে ফুলের ঝুড়ি না, ফুলের বন্ধনা। পুষ্পরতি, রতি মানে হচ্ছে বন্ধনা, পুষ্প মানে হচ্ছে ফুল, ঠিক আছে। এখন দেখো বসন্তের ফুল, এটা তো উত্তর হবে না, কারণ পুষ্প মানে তো আর বসন্ত না, আর রতি মানে তো আর ফুল না, কাজে এটা কিন্তু উল্টা, ঠিক আছে। স্যার শুনেন, বলো, ওর নাম হচ্ছে ববি। ববি বলো, কি শুনবো তোমার, বলো তো। আচ্ছা আজকে থেকে তোমাদের জন্য আমি একটা অপশন খুলে দিচ্ছি, মানে গ্রেট একটা অপশন, যেটা বাংলা বাজারে ছিল না। সেটা হচ্ছে তোমাদের যত প্রবলেম আছে, প্রবলেমগুলো তোমরা গ্রুপে পোস্ট দিও। বাংলা বাজে তোমরা প্রবলেমগুলো, মানে তোমাদের গ্রুপে, যে গ্রুপে রেকর্ডেড ক্লাস দেওয়া হয়, ওখানে তোমরা প্রবলেমগুলো দিও, কোনো একটা শব্দের অর্থ বুঝো নাই, তারপর আমি ওটা সমাধান করে দিব ওখানে। ওকে, সো এবার বলো, খুশি? এবার খুশি যে কোনো প্রবলেম, স্লাইডের যে কোনো পড়া, বইয়ের যে কোনো পড়া না বুঝলে তোমরা হচ্ছে, কিন্তু সর্বোচ্চ ঘেটে ঘুটে ইয়ে করবা। ওকে, বইতে আগে ওই শব্দের অর্থ দেখবা, আগে নিজেরা সলভ করে, একান্ত বুঝতেছো না তখন গিয়ে গ্রুপে পোস্ট দিও। ওকে, ঠিক আছে। ওকে, সো এইটা মানে বাংলাবাজ গ্রুপটাতেই তোমরা দিয়ে দিও, আমরা পোস্টগুলো অ্যাপ্রুভ করে দিব, মানে আমি সময় পেলেই পোস্টগুলো অ্যাপ্রুভ করে দিব। ওকে, সো তোমাদের এভাবে তোমাদের প্রবলেমগুলোই সলভ হয়ে যাবে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এরপর দেখো মাধবী ও কুড়ি। এখানে খেয়াল করো, মাধবী ও কুড়ি শব্দের অর্থ কি বলো। এখন এটা আমি তোমাদেরকে একটু সলভ করে দিচ্ছি, খেয়াল করো, এটা খুব ভালো করে খেয়াল করো। মাধবী মানে হচ্ছে বসন্ত, কুড়ি মানে তার প্রকৃতি না, তার মানে এটা বাদ। মাধবী মানে তার প্রকৃতি না, তার মানে এটা বাদ। ওকে, এরপর খেয়াল করে দেখো, মাধবী ও কুড়ি, মানে মাধবী মানে হচ্ছে বসন্ত, আর কুড়ি মানে হচ্ছে তার ফুল। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কুড়ি মানে হচ্ছে ফুল, আর মাধবী মানে হচ্ছে বসন্ত। মাধবী কুড়ির বুকে, মানে মাধবী মানে হচ্ছে বসন্তের বুকে ফুল। ওকে, এই জিনিসটা বোঝানো হয়েছে। সো এটার উত্তর হচ্ছে কি সি। এটার উত্তর কি সি। আচ্ছা এরপর খেয়াল করছে যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজ, কেন তুমি দাও তার ব্যথা, মানে তোমার কেন এরকম উপেক্ষা করছো, তুমি তাকে কেন এত অ্যাভয়েড করতেছো, তুমি তাকে কেন এরকম অ্যাভয়েড করতেছো। এই জন্য বলছে যে বসন্তের প্রতি তোমার কেন এই তীব্র বিমুখতা, তুমি ঋতুরাজকে কি করলা, বসন্তকে তুমি বৃথা করলা। কেন বৃথা করলা, মানে তুমি ব্যথা দিলা। কেন ব্যথা দিলা, তুমি তাকে নিয়ে গান রচনা করো না। এরপর দেখো এখানে এটা সলভ করো, কবির কিসের প্রতি তীব্র বিমুখতা, প্রকৃতির প্রতি, ঋতুর প্রতি, বসন্তের প্রতি, স্বামী বিয়োগের প্রতি। হ্যাঁ, রেকর্ড ক্লাস এই গ্রুপে দেওয়া হয়, ওই গ্রুপেই তোমরা পোস্ট দিও, আমি সময় করে, তবে মেসেজ দিয়ে আবার আমার ইনবক্সে আইসা নক দেওয়ার দরকার, যে ভাই এই পোস্ট দিছি করার দরকার। আমি যখনই সময় পাবো আমি তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে,
ওকে, এইবার খেয়াল করো এটা কি হবে বলো, কিসের প্রতি তীব্র বিমুখতা বলো তো? উত্তর হচ্ছে বসন্তের প্রতি তীব্র বিমুখতা, বসন্তের প্রতি তীব্র বিমুখতা। ওকে, আচ্ছা এরপর বলছে কহিল সে কাছে সরে আসি, মানে একদম কাছে সরে এসে বলতেছে, কহিলে উত্তরি তলে মেঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই লাইনগুলো দ্বারা কবি বুঝাচ্ছেন যে ওই যে কবির যে স্বামী মারা গিয়েছে সেই কথাটাই বলতেছে। কি বলতেছে? বলছে কহিলি উত্তরি তলে মেঘের সন্ন্যাসী একদম গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, মানে যেই পথ থেকে আর ফিরে আসা যায় না, মানে মারা গিয়েছেন সেই প্রসঙ্গটা এখানে তুলে ধরেছেন। রিক্ত হস্তে তাহারই মনে পড়ে, সারাক্ষণ তাকেই মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে। এইবার তুমি খেয়াল করে দেখো এখানে এইটা দেখো, কুহেলি উত্তরি। এখন এখান থেকে পরীক্ষাতে পড়ে যে কুহেলি শব্দের অর্থ কি, উত্তরি শব্দের অর্থ কি। এখন খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করো। কোয়েলি মানে হচ্ছে কুয়াশা, ক দিয়ে কুয়াশা, কোয়েলি মানে কুয়াশা, আর উত্তরি মানে হচ্ছে চাদর। তার মানে এই যে লাইনটার এটার অর্থ কি দাঁড়ালো? এটার অর্থ দাঁড়ালো কি বলো, যে কুহেলি উত্তরি অর্থাৎ কুয়াশার চাদর, কুয়াশার চাদরে একেবারে সে মেঘের সন্ন্যাসী হয়ে, মাঘের সন্ন্যাসী, সরি মেঘের না, মাঘের সন্ন্যাসী হয়ে গিয়েছে। এরপর খেয়াল করো, তার মানে এই প্রশ্নের উত্তর কি হবে বলতো, যে কুয়াশা ও চাদর, কুহেলি মানেই কুয়াশা আর উত্তরি মানে হচ্ছে চাদর। এইবার এটা একটু সলভ করো যে কুয়াশা শব্দের প্রতিশব্দ হিসাবে তাহারই পরে মনে কবিতায় কোন শব্দটির ব্যবহার হয়েছে, দ্রুত। গুড, এটা কি কুহেলি। ওকে, এটা আমরা একটু আগেই জেনেছি। আচ্ছা এবার খেয়াল করো অনুধাবনমূলকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন? তো বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কারণ বসন্ত যে সময় আগমন করেছে সেই সময় বসন্তের থেকেও কবির যে প্রিয় মানুষ, সেই মানুষকে, প্রিয়জনকে হারানোর যেই ব্যথা, সেই ব্যথা কবির মনে বারবার ধোলা দিচ্ছে। ফলে যেটা হচ্ছে যে কবি আসলে বসন্তের প্রতি কবির আর মন আর স্থির নাই, এজন্য কবি বারবার বসন্তের কথাই কবি মনে পড়তেছে। এরপর দেখো অনুধাবনের প্রশ্ন আসতে পারে যে কবি উদাসীনতা নিয়ে কবিভক্ত প্রশ্ন করেছেন কেন? কারণ এটার কারণটা হচ্ছে কবি সবসময়ই গতানুগতিকভাবে বসন্ত বা যে কোনো ঋতুর আগমন ঘটলে যে কোনো ঋতুর আগমন ঘটলে কবি সেটাকে বরণ করে না, কিন্তু এবছর বরণ না করায় কবি ভক্তের কৌতূহলের জন্ম দিয়েছে। ওকে, এরপর দেখো তাহারাই পরমাণু কবিতায় আচ্ছন্ন করে আছে সেই বিষাদময় রিক্ততার সুর, বুঝিয়ে লিখো। সেই বিষাদময় রিক্ততার সুর বলতে বোঝানো হচ্ছে কবির স্বামী বিয়োগের যে কথা, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। এইভাবে অনুধাবনমূলকগুলোতে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, জাস্ট তোমরা একটু ভালো করে দেখে নিও। আর যে ধরনের প্রশ্নগুলো আসবে সৃজনশীলে নর্মালি যেভাবে আসে এমসিকিউগুলো তো দেখিয়েই দিলাম। ওকে ওকে, রিক্ত মানে কি ভাই? শূন্য। ওকে, সো এইবার আমাকে বলো, এই কবিতাটা আমি একদম লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। আমার মনে হয় যে এরপরে আর এই কবিতা নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের কোনো সংশয় থাকার কোনো সুযোগ নেই। সো আই হোপ ব্যাপারটা তোমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, খগুলো লিখতে পারি না, খগুলো লিখতে পারি না, এই জন্যই তো তোমাদেরকে এটার পিডিএফ দিয়ে দিব, এই জন্যই শুধু খগুলো নিয়ে এসেছি। এখানে যেই যেই ফরম্যাটে লেখা আছে পিডিএফ থেকে জাস্ট একটু দেখে নিয়ে হয়ে যাবে। আপনার প্রশ্ন স্লাইড পড়লেই হবে? অসম্ভব, আমি কখনোই বলি না আমার প্রশ্ন আমার স্লাইড পড়লেই হবে। তোমরা বাজার থেকে লেকচার, পাঞ্জেরি এ ধরনের যে গাইডগুলো আছে যেগুলোতে হিউজ পরিমাণ সৃজনশীল থাকে, এগুলো কিনে ওখান থেকে সৃজনশীলগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো, নিজেরা একটু প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে। ওই ছেলে দেখো রাজন সরকার হাজারবার একই কমেন্ট করতেছে, ভাইরে আমি তো কানা না, আমি তো তোমার কমেন্টটা চোখে পড়লে দেখি, একবার দুইবার করতে পারো, মানে করতেই আছে করতেই আছে। ঠিক আছে, ওকে। সো আল্লাহ হাফেজ। ক্লাসটা কেমন লেগেছে জানিয়ে দাও। অপরিচিতা এবং তাহারই পরে মানে মোটামুটি অলমোস্ট দেখতে দেখতে আমাদের অনেক কিছু কিন্তু পড়া হয়ে গেছে। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও যে ক্লাসটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ওকে, সো সবাই অনেক অনেক ভালো থাকবে, সুন্দর সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।